আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 ব্যাচ আপনাদের সাথে প্রথম প্রথম একাডেমিকের অফিসিয়াল ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আমি শরীফুল ইসলাম শুভ, ফিজিক্স মেন্টর শিখো। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ফিজিক্সের আরেকটা নতুন চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের প্রথম ক্লাস আমরা আজকে ইনশাল্লাহ উদ্বোধন করব। তো আপনাদের সাথে অনেকদিন পর ক্লাস দেখে অনেক ভালো লাগতেছে সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের ফিজিক্সের যে যাত্রাটা শুরু হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর দিয়ে, এবং আজকে আপনারা আরেকটা চ্যাপ্টারের সাথে ইন্ট্রোডিউস হবেন, সেটা হচ্ছে গতিবিদ্যা, যেটাকে আমরা ডাইনামিক্স বলে থাকি। তো আপনাদের মধ্যে কে কে এমন আছেন যে ভাইয়ের সাথে আগে কখনো ক্লাস করা হয়েছে? মানে আমাদের আরো অনেক প্রোগ্রাম ছিল, দুরন্ততে মেবি এক দুইটা ক্লাস নেওয়া হয়েছিল, বা অনেকে ছিলেন ম্যাট্রিকে অর্থাৎ এলজিপিএ 5-এ আমাদের সাথে কানেক্টেড ছিলেন, বা অনেকে হচ্ছে যে একাডেমিকে ছিলেন ক্লাস 9-10-এ। তো কার কার সাথে আসলে ভাইয়ার সাথে আগে ক্লাস করা হয়েছে একটু কমেন্টে দেখতে চাই। ওকে, ওকে, অনেকগুলো নাম। যাক, দেখে অনেক ভালো লাগতেছে। তো কেউ কেউ দুরন্ততে ছিলেন, কেউ কেউ ক্লাস 9-এ বা 10-এ একাডেমিকে ছিলেন, কেউ কেউ এলজিপিএ 5-এ ছিলেন। তো অনেকেই আবার আছেন একেবারেই নতুন। যাই হোক, আমরা আজকে ইনশাল্লাহ সবাই পরিচিত হয়ে যাব এবং পড়াশোনা ফিজিক্সের যাত্রাটা গতিবিদ্যার পক্ষ থেকে ইনশাল্লাহ আজকে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনাদের ধন্যবাদ সবাইকে। এই বেসিক্যালি আমরা আজকে যেই টাইমে ক্লাস নিচ্ছি, এইটা হচ্ছে শনিবার সন্ধ্যার টাইম। তো শুক্রবার শনিবার এই টাইমগুলো আসলে ঘোরাফেরা করার, এই টাইমগুলো আসলে এনজয় করার, লাইক একটু মার্কেটে যাওয়া, একটু খেলা দেখতে যাওয়া, একটু রিক্সায় করে ঘোরা, বা এই ধরনের এন্টারটেনমেন্টের টাইম। তো আমি দেখতেছি এই এন্টারটেনমেন্টটা বাদ দিয়ে আমার সাথে প্রায় প্রায় কি বলবো, সহস্র খানেক স্টুডেন্ট অলরেডি কানেক্ট হয়ে গেছে, এই সংখ্যাটা বাড়তেছে ক্রমাগত। তো এটা দেখে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে যে মানুষজন পড়াশোনার জন্য এরকম একসাথে এত মানুষ একত্রিত হইতে পারে। এবং ধন্যবাদ টু শিখো টিম, মানে হোল শিখো পরিবারকে, যে এই পরিবারটা যদি না থাকতো তাহলে হয়তো এতগুলো মানুষ, চিন্তা করতে পারেন যে একটা মাঠের মধ্যে যদি 200 জন একসাথে দাঁড়ায় তাহলে কি অবস্থা মনে হয়, যে মনে হয় যে একটা হুলস্থুল কাণ্ড লেগে গেছে। সেখানে আমরা 1000 জনের কাছাকাছি অলরেডি হয়ে গেছি। আমরা একসাথে জয়েন করছি, একসাথে একটা জিনিস শিখবো। তো আমার উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি যে আজকে আমাদেরকে এমন, আপনাদেরকে ইনশাল্লাহ এমন কিছু টপিক শিখাতে হবে যেন এত মানুষ একসাথে হওয়ার যে পারপাস, সেই মহান উদ্দেশ্যটা যেন আমরা সার্ভ করতে পারি। ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করতেছি। তার আগে একটু ভাইয়ার সাথে যারা একেবারেই নতুন তাদেরকে একটু পরিচয়টা দিয়ে নিতে হয়, পরিচয় পর্বটা সেরে ফেলি। সো এইখানে আমার ছবি দেওয়া আছে, আমি জানি না বাস্তবে এরকম দেখতে কিনা, বাট এখানে ছবি দেওয়া আছে। সো আমার নাম শরীফুল ইসলাম শুভ, পড়াশোনা বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে সংক্ষেপে ট্রিপলি বলা হয়। এইটা আমার প্রতি ক্লাসে একবার করে লেখা লাগে। এটার ফুল ফর্ম কি জিজ্ঞেস করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো বুয়েটে যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমার হাতে অপশন ছিল, মানে অনেকগুলা, মানে এর মধ্যে ট্রিপলি নিব নাকি সিএসসি নিব, এটা নিয়ে খুব মারামারি চলতেছিল আর কি। তো তখন অনেকে বলতেছিল আমার ফ্রেন্ডরা যে সিএসসি নেওয়া উচিত, কারণ সিএসসি তে পড়লে একটা সময় হচ্ছে যে কম্পিউটার নিয়ে প্রোগ্রাম নিয়ে অনেক কিছু করা যাবে। তো আমি তখন চিন্তা করছিলাম আসলে তো এটা তো ভালো একটা জিনিস, প্রোগ্রাম করব, কম্পিউটারে কাজ করব, বা গুগল টুগল অনেক কিছু কাজ টাজ করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তখন ইন্টারে ছিলাম, আমি তখন খুব একটা কম্পিউটার চালাই নাই, বা আমার নিজের কোনো পার্সোনাল কম্পিউটার ছিল না বা ল্যাপটপ ছিল না। তো আমি জন্য ভয় পাচ্ছিলাম যে আমার সাথে অনেক ফ্রেন্ড ইন্টারে থাকতেই প্রোগ্রাম করে অনেক সেই অবস্থা, প্রাইজ টাইজ জিতে ফেলছে। আমি এখানে নতুন ল্যাপটপ কিনবো, কম্পিউটার কিনবো, শিখবো, আমি কি ওদের সাথে পারবো কিনা। পক্ষান্তরে যখন দেখলাম যে আরেকটা অপশন হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি যেটাকে বলে, সেটা অপশন হতে পারে। তো আমি আসলে ইন্টারে থাকতে যখন কলেজে পড়তাম তখন আসলে সার্কিটের জিনিসগুলো, যে আপনারা চলতরিৎ পড়ে আসছেন না, বিভিন্ন সার্কিট টার্কিট সলভ করে, তো ওইগুলা একটু সলভ করতে মজা লাগতো বা কম্পারেটিভলি বেটার পারতাম। সো আমার কাছে তখন মনে হলো আমি মনে হয় ট্রিপলি নিলে মনে হয় ভালো করব। সো ওই যেই চিন্তা সেই কাজ, পরে ট্রিপলি নিলাম আর কি। সো এই তো ট্রিপলি থেকে পড়াশোনা করলাম। বুয়েটে তো আমাদের 4 থেকে 4.5 বছরে শেষ হয়ে গেল, 2019-এর দিকে পাশ করে বের হলাম।
আর এই যে 10 বছর 10 লক্ষ এই সংখ্যাগুলো কিভাবে, আমি যখন বুয়েটে পরীক্ষা দিই, বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার আগ থেকে পড়ানো শুরু হয়, আমার পড়ানো যাত্রাটা রেজাল্ট পাওয়ার আগ থেকে শুরু হয়। তো 2014 ডিসেম্বরের 4 তারিখে রেজাল্ট দেয়, তারপর থেকে এই যে এখনো পর্যন্ত আমার পড়াশোনার যাত্রাটা বা পড়ানোর যাত্রাটা কন্টিনিউ করতেছে, এবং আল্লাহ যতদিন চায় হয়তো ইনশাল্লাহ আরো কিছুদিন আমরা ট্রাই করব। তো এই তো আমার ব্যাপারে সংক্ষিপ্ত পরিচয়, বুয়েট ট্রিপলি 14 ব্যাচ, ফিজিক্স মেন্টর, এই তো। আর হচ্ছে বর্তমানে আছি বিদ্যুতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাস্ট ইঞ্জিনিয়ার, ঢাকার পাওয়ার সিস্টেমে আছি, সাথে সাথে একটু পড়ানোর জন্য ভাইয়া চেষ্টা করে থাকি। ওকে, তো আমরা চলেন আমাদের আজকে আমরা কি করব। আজকে সত্য কথা বলতে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন পড়ার কথা, গতিবিদ্যা চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন পড়ার কথা, বাট আমরা আজকে ইন্ট্রোডাকশন পড়বো না। আমি 6টা 25 মিনিট পর্যন্ত আসলে চিন্তা করতেছিলাম যে আজকে আসলে কি পড়াবো। 6টা 25 যখন বেজে যায় তখন আমি আসলে শিওর না, বাট লাস্ট 4-5 মিনিটে আমি ডিসাইড করছি যে না, আমি আসলে আজকে গতিবিদ্যার বেসিকটা পড়াবো না, আমি অন্য কিছু একটা পড়াবো যে জিনিসটা আপনাদের অনেক 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 বেশি কাজে লাগবে। এবং অনেকের মনের মধ্যেই এই কনফিউশনটা থাকে যে ভাই আমি তো ভেক্টর চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করি নাই, সো ওইটা না পড়ি কি আমি গতিবিদ্যা পারবো কিনা। অ্যান্সার হচ্ছে 100% পারবেন, বা যদি পারার ক্ষেত্রে কোনো ডিফিকাল্টি থাকে সেটা মাথায় নিয়েই ভাইয়া পড়াবো, যেন ভেক্টরের প্যারালালি গতিবিদ্যাটা এমন ভাবে আগায় দুইটাকে লিঙ্ক করে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। অর্থাৎ ভেক্টর আর গতিবিদ্যা প্যারালালি চলার কারণে গতিবিদ্যা পড়ার কারণে ভেক্টর বুঝতে সুবিধা হবে, ভেক্টর পড়ার কারণে গতিবিদ্যা বুঝতে সুবিধা হবে। এইভাবে সিঙ্ক করে আমি আর জিমি ভাইয়া ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। সো আর কথাবার্তা বলাবো না, আজকের প্রথম টপিক হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। তার আগে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে কি কি টপিক আছে সেই টপিকটা একটু দেখে নিব। গতিবিদ্যা, যেটাকে আমরা ইংলিশে ডায়নামিক্স বলে থাকি, সো এই ডায়নামিক্স জিনিসটার মধ্যে কি কি জিনিস থাকে সেটা নিয়ে ফার্স্টে আমরা একটু কথা বলবো। সো টপিক কিন্তু অনেকগুলো, কিন্তু আমরা মেইনলি কোর টপিক কোনটা কোনটা আছে সেটা নিয়ে কাজ করব। প্রথমত হচ্ছে আমরা যেটা করব, গতির সমীকরণ, গতির সমীকরণ ও গ্রাফ, এই জিনিসপাতিগুলো নিয়ে প্রথমে কিছু কথা থাকে। তারপর আনুভূমিক তলে বস্তুর গতি, তারপর থাকে হচ্ছে আমাদের প্রজেক্টাইল বা প্রাস, লাস্টে থাকে হচ্ছে বৃত্তাকার গতি। এই মেইনলি 4টা টপিক নিয়ে আমরা এই চ্যাপ্টারে ক্লাস করি। মূলত এই 4টা টপিক নিয়ে আমরা ইন্টারে এই চ্যাপ্টারে কাজ করব। এর মধ্যে গতির সমীকরণ এবং গ্রাফ এটা অলরেডি আপনার 9-10-এ পড়ে আসছেন। ইন্টারে আপনারা সেম জিনিসটাই দেখবেন, জাস্ট একটু ভিন্নভাবে ক্যালকুলাস দিয়ে। সো ক্যালকুলাস আপনারা ভেক্টর একদম শেষ দিকে পড়বেন। সো বাই দ্য টাইম আপনারা ভেক্টরটা আস্তে আস্তে আগাতে থাকবেন, আমরা তারপরে সেই জিনিসটা পড়বো। এটা এখন না পড়লেও কোনো সমস্যা নেই, আমরা বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর আছে কি আনুভূমিক তলে বস্তুর গতি, এগুলো আপনারা পারেন, ওই যে ভি কস ইউ প্লাস এটি, ইউ দেওয়া, এ দেওয়া, টি দেওয়া, ভি কত, বা বিভিন্ন ভাবে গতি 4টা সমীকরণকে ইউজ করা। এগুলো 9-10 আপনারা প্রচুর ম্যাথ করে আসছেন, ভাইয়াও এই চ্যাপ্টার এরকম প্রচুর ম্যাথ করাবো, বাট এটা আমরা অলরেডি কম বেশ পারি, সো এটাও আমাদের খুব বেশি ম্যাটার করে না। নতুন শিখবো হচ্ছে 2টা টপিক, একটা হচ্ছে প্রজেক্টাইল বা যেটার বাংলা হচ্ছে প্রাস, আর এটা হচ্ছে বৃত্তাকার গতি বা অ্যাঙ্গুলার মোশন। এই 2টা হচ্ছে আমাদের মেইন। সো এই চ্যাপ্টারের অলমোস্ট 70%, এই চ্যাপ্টারের 70% হচ্ছে আমাদের এই একটা টপিক, প্রজেক্টাইল বা প্রাস, আর বাদ বাকি টপিকটা হচ্ছে বৃত্তাকার গতি। ঠিক আছে, তো আমার সাথে অনেকে কমেন্ট করে গেছেন, সো অনেকে এটাও ডাউটে আছেন যে ক্লাসটা কি লাইভ হচ্ছে নাকি রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তাদের হচ্ছে একটু কমেন্টের রিপ্লাই ভাইয়া দিয়ে নি। রিশান কমেন্ট করছে, ভাই আমি এখন অ্যাড হয়েছি, বুঝতে পারবো কি কিছু? অবশ্যই পারবেন, কারণ আমরা এখনই হচ্ছে পড়াশোনা শুরু করব, এতক্ষণ পর্যন্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করলাম। আরো অনেকে কমেন্ট করছে, কিন্তু রিশান এক কমেন্টই হচ্ছে কয়েকশো বার করার কারণে বাকিদের কমেন্ট আর দেখা যাচ্ছে না।
রকিবুল বলছে ভাইয়া আপনি কমেন্ট পড়েন না কেন? যেন কমেন্ট পড়তে যায় রকিবুল ইসলামের মতো যারা আরো অনেকে আছে, অনেক ভালো হতে চায়, লাইফে অনেক বড় হতে চায়, অনেক ভালো করে আজকে ক্লাসটা শিখতে চায়, তারা যেন ক্লাসটা খুব ভালো করে বুঝে। এই কারণে আমি সব কমেন্ট পড়ি না, কারণ সব কমেন্ট পড়তে থাকলে কমেন্টস পড়বো আর হচ্ছে রিপ্লাই দিব, এটা করতে করতে 1.5 ঘন্টা চলে যাবে। তাই আমার দায়িত্ব আপনাদের সবাইকে অনেক ভালো কিছু আছে ক্লাসে উপহার দেওয়া, এই কারণে পড়ি না। 3 নাম্বারটা কি ভাইয়া? 3 নাম্বারটা প্রজেক্টাইল বা প্রাস, এটাই আমরা আজকে ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে যে দাদু কোথায়? দাদু কোথায়? দাদু হচ্ছে অনেকজন আমাদের শিক্ষকতে 2 জন দাদু আছে। একটা হচ্ছে শোভন ভাইয়া আপনাদের কেমিস্ট্রির দাদু, আরেকটা হচ্ছে আমাদের ইকবাল ভাইয়া, উনি তো একটু এখন জবের জন্য বিজি, তো ওনারা ওনাদের সময় ক্লাস নিবে ইনশাল্লাহ। সো আরাফাত হোসেন আছে, তারপর আরো অনেকে আছে কমেন্ট করছেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের ডাউট ক্লিয়ার করে দিলাম যে আমরা আসলেই আজকে লাইভে আছি। তো এইবার চলেন আমরা এখানে গতিবিদ্যা শুরু করব। গতিবিদ্যার মধ্যে ভাইয়া শুরু করতেছি প্রাস বা প্রজেক্টাইল দিয়ে। আচ্ছা, সো প্রথমে আমি আসি যে ভাইয়া প্রাস বা প্রজেক্টাইল জিনিসটা কি। প্রাস, এটাকে বলা হয় প্রক্ষেপক। প্রক্ষেপক, সো এইটার দুইটা সিনোনিম আছে, মানে বাংলাতে একটা প্রাস বা প্রক্ষেপক, আর এটাকে ইংলিশে বলা হয় প্রজেক্টাইল। তো ভাইয়া এই জিনিসটা আসলে বেসিক্যালি কি বোঝায়? এই জিনিসটা বেসিক্যালি কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। কোনো বস্তুকে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। তাহলে আমরা এই কথাটা কি বুঝায় সেটা একটু এখন ডিটেলসে ডিসকাস করব, যে ভাই আনুভূমিক সাথে তির্যক এই কথাটা আসলে কি, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু দেখি। ধরেন আপনার কাছে একটা বস্তু আছে, এইটা একটা লাইন, আপনি হচ্ছে একজন মানুষ, সো সে করলো কি, একটা বস্তুকে যদি একদম সোজা উপরের দিকে নিক্ষেপ করে, একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করে, অথবা একটা বস্তু যদি সোজা নিচের দিকে আসে, তখন এই সিনারিওটা, এই দুইটা সিনারিওকে আমরা কি বলি? এই দুইটা সিনারিওকে আমরা তখন বলে থাকি হচ্ছে পড়ন্ত বস্তু। এই দুইটা সিনারিওকে আমরা বলে থাকি পড়ন্ত বস্তু। তো একটা বস্তুকে যদি সোজা উপরের দিকে নিক্ষেপ করি অথবা সোজা নিচের দিকে নিক্ষেপ করি, তখন আমরা এইটাকে বলে থাকি পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তুকে নিক্ষেপ করা হয় কি? আনুভূমিকের সাথে উলম্বভাবে। তাহলে পড়ন্ত বস্তু সিনারিওটা হচ্ছে আনুভূমিকের সাথে উলম্বভাবে। কিন্তু আমি যদি আরেকটা কেস চিন্তা করি, ভাইয়া আরেকটা কেস চিন্তা করি, আমার কাছে আরেকজন মানুষ আছে, তো সেই মানুষটা করলো কি ভাইয়া, একটা বস্তুকে সোজা উপরের দিকে বা সোজা নিচের দিকে নিক্ষেপ না করে সে কি করলো, একটু বাঁকাভাবে নিক্ষেপ করলো। এখন এই বস্তুটা কি এইভাবে যেতে 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 সোজা আকাশে চলে যাবে? সে কি যেতে 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 সোজা আকাশে চলে যাবে? অ্যান্সার হচ্ছে না। সে কি করবে ভাইয়া, এই বস্তুটা হবে কি, এইভাবে যেতে 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 মাটিতে এসে পড়বে। এভাবে যেতে যেতে যে সে মাটিতে এসে পড়বে, আর ওই বস্তুটা কি হইতো, সে সোজা যে আবার মাটিতে ব্যাক করতো।
তাহলে এই বস্তুটা কিভাবে নিক্ষিপ্ত হয়েছে? আনুভূমিকের সাথে। সে কি উলম্ব ভাবে নিক্ষিপ্ত হয়েছে? না, সে হচ্ছে আনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত। তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তু। সো এই যে একটা বস্তু, যে বস্তুকে আনুভূমিকের সাথে লম্বভাবে নিক্ষেপ করা হয় নাই, বরং তির্যক ভাবে, বাঁকা ভাবে নিক্ষেপ করা হয়েছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাস। এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রাস। তাহলে আমরা কি ভাইয়া বুঝাতে সক্ষম হয়েছি যে প্রাস জিনিসটা কি? আমি সোজা নিক্ষেপ না করে যদি বাঁকাভাবে নিক্ষেপ করি, তাহলে সে তো বাঁকাভাবে আকাশে চলে যাবে না, বরং সেইভাবে ঘুরে এসে আবার মাটিতে পড়বে। সো একদম সোজা যদি নিক্ষেপ করতাম, সে সোজা যায় আবার সোজা মাটিতে ব্যাক করত, ওইটা হয়তো পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু। কিন্তু আমি যদি একটু বাঁকাভাবে ছুড়ি, তাহলে সে এইভাবে যে মাটিতে আসবে। এভাবে বাঁকাভাবে নিক্ষিপ্ত বস্তু তাকেই কি বলা হয়? প্রাস। আমরা ক্লিয়ার প্রাস বা প্রজেক্টাইল কি? ওকে, এইবার চলেন আমরা এইটা নিয়ে একটু গবেষণা করতে হবে যে প্রজেক্টাইল বা প্রাস সেটা কিভাবে কাজ করে। বাট এইটা বোঝার জন্য আমাদেরকে একটু উপাংশ বুঝতে হবে। তো দেখি তো ভাই, আপনারা উপাংশতে এতদিনে কতটুকু মাস্টার হয়েছেন? ধরেন আমরা বললাম এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। সো আপনার কাছে ভাইয়া একটা ভেক্টর আছে। আপনার কাছে কি আছে? একটা ভেক্টর আছে। এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। ভেক্টরটার মান দিয়ে দিলাম 10 নিউটন, অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা দিলাম 30 ডিগ্রি। তাহলে এই 10 নিউটন ভেক্টর ধরলাম, এইটাকে বললাম হচ্ছে এফ, এটাকে এফ বললাম। এই 10 নিউটন ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত, সেটা যদি আমরা বের করতে চাই, আমাদের প্রসেস কি থাকে? এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। এক্স অক্ষের উপর যদি লম্ব টানি, তাহলে এই যে এইটুকু অংশ পাচ্ছি, এটাকে আমরা কি বলি? এফ এক্স। এক্স আমরা যেই ভেক্টরটা নিয়ে কাজ করতেছি, ওই ভেক্টরটার মাথা থেকে বা শীর্ষবিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে যেইটুকু অংশ পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? এই এফ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এখন এটার মান কত হয়? এটার মান হয় আসলে এফ কজ 30। এফ কজ 30, বা আমাদের সিনারিওতে কত আছে? 10 কজ 30। তাহলে এটা চলে আসবে 5√3। সবার ক্যালকুলেটর লাগে না, সবার ক্যালকুলেটর লাগে না। আর যাদের ক্যালকুলেটর লাগে না, তাদেরকে সিলেক্ট করতে হয় না আমি কোন ভার্সিটিতে চান্স পাবো, বরং সে সিলেক্ট করে যে আমি কি বুয়েটে পড়বো না মেডিকেলে পড়বো, মানে আমি যেটা দিব সেটাতেই পাবো। চয়েস ইজ ইয়োর্স। এইবার চলেন, আমাদেরকে যদি বলা হয় ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে আমি এইখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবো। লম্ব টানলে এই যে এইটুকু অংশ, লম্ব টানলে এই যে এইটুকু অংশ, এইটাই হচ্ছে এফ ওয়াই। এফ ওয়াই কি হবে? এফ ওয়াই কে আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে মেইন ভেক্টর এফ ইনটু কস মেইন ভেক্টর এবং আমার ওয়াই অক্ষ তাদের অন্তর্গত কোণ। এখানে লিখি কারণ জায়গা পাচ্ছি না। এফ কস মেইন ভেক্টর এবং আমার অন্তর্গত কোণ কস 60, কারণ এই মাঝখানের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। অথবা আমি বলতে পারি এফ সাইন 30 ডিগ্রি, দুইটাই বলা যায়, কারণ কস 90 মাইনাস 30 ইকুয়ালস টু হচ্ছে সাইন 30। আচ্ছা, তো তাহলে আমরা যদি আমাদের কেসে মান বসাই, তাহলে কত পাই? 10 সাইন 30, এইটার ভ্যালু চলে আসে কত? 5 নিউটন। সো এইভাবে আমরা কি করতাম? এইভাবে আমরা উপাংশে ভাঙতাম ছোটবেলায়, তাই না? অর্থাৎ
গত 2 সপ্তাহ আগ থেকে আমরা এইভাবে ভাঙাভাঙি করা শিখে গেছি। এইটুকু তো ক্লিয়ার উপাংশে কিভাবে ভাঙতে হয়। তাহলে সামারি কি? সামারি হচ্ছে এদিক বরাবর যদি 10 cos 30 হয়, এদিক বরাবর কি থাকবে 10 sin 30, এবং এরা দুইটা পরস্পর কি লম্বাংশ বা লম্ব উপাংশ। তো মাথায় রাখবেন fx ও fy যেহেতু পরস্পর লম্ব, যেহেতু পরস্পর লম্ব, সেহেতু তারা লম্বাংশ, সেহেতু তারা লম্বাংশ। ঠিক আছে, আমরা কি এইটুকু বুঝতে পারলাম? বোঝা হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা এবার একটু পরের অংশে যাই। সো আমরা এবার একটু পরের অংশে যাই। সো আমাদেরকে ভাইয়া কি করা হয়েছে, এই দিক বরাবর, এই দিক বরাবর আমার এক্স অক্ষ, আর এই দিক বরাবর আমার ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই। আমাকে বলছে যেটা যে ভাইয়া একটা বস্তুকে এই দিকে নিক্ষেপ করা হইল ভি নট বেগে, একটা বস্তুকে এই দিকে নিক্ষেপ করা হয়েছে ভি নট বেগে। একটা বস্তুকে ভি নট বেগে। তো বলবেন ভাইয়া ভি নট মানে কি বোঝায়? ভি নট মানে কি বোঝায়? ভি নট মানে হচ্ছে আদি বেগ। সো এইটার কনভেনশনটা আসছে কিভাবে? আগে আমরা আদি বেগ বলতে ইউ বুঝতাম, শেষ বেগ বলতে ভি বুঝতাম, তাই না? এখন একটু চেঞ্জ চলে আসছে, যুগ পাল্টায় আমরাও পাল্টাবো। সো আমাদের আদি বেগ, আদি বেগ ছোটবেলায় আমরা কি পড়ছিলাম? ইউ। শেষ বেগ, শেষ বেগ ছোটবেলায় আমরা কি পড়ছিলাম? ভি। তো কিছু জিনিস আছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এইটা এখন চেঞ্জ হয়ে হবে কত? ভি নট। এটা এখন চেঞ্জ হয়ে যাবে কি হয়? ভি নট। আর কিছু জিনিস আছে যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, যা ছিল তাই রয়ে যায়। যেমন ছেলেদের মন অনেক উদার, ঠিক আছে? সো ইউ থেকে ভি নট হয়ে গেল, এটা কাদের? এটা মেয়েদের মন, এরকম বলি না, এটা হচ্ছে রাজনীতিবিদদের মন। হ্যাঁ, যাই হোক, নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে আরেক রকম, কিন্তু এটা হচ্ছে ছেলেদের মন সাধারণত যেটা হয় আর কি, ইন জেনারেল চেঞ্জ হয় না, হ্যাঁ, সবসময় একই দিকে কমিটেড থাকে। তো আমরা এখন থেকে আদিবেগকে ইউ না বলে ভি নট বলবো। এখন বলবো ভাই ভি নট কেন, মানে কেন এই নাম? কারণ হচ্ছে আদিবেগ মানেই কি? আদিবেগ অর্থ হচ্ছে, আদিবেগের মিনিং কি? মিনিং হচ্ছে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড এ বেগ, তাই না? একদম আমি যখন সময় গণনা শুরু করব ওই সময়টায় বেগটা কত হবে, ওইটাই তো হচ্ছে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে বেগ, এবং সেটাকে কি বলি? আদিবেগ। সো ভি এর নিচে যদি ছোট্ট করে একটা জিরো দিই, তার মানে টি ইকুয়ালস টু 0 সময়ে বেগ। সো এই জিনিসটাই আসলে ইউজ করা হয়, ভি নট মানে হচ্ছে টি ইকুয়ালস টু 0 সময়ে বেগ, আর সেটাই কি? আদিবেগ। তাই আমাদের ইন্টারে এই সিম্বল আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন দেখেন আদিবেগটাকে আমরা দুইটা খণ্ডে ভাগ করে ফেলবো, আদিবেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। এবং এই জিনিসটা তো ভাই আমরা বুঝি যে ওকে এইভাবে ছুঁড়ে মারলে সে তো এইভাবে চলে যাবে না, সে কি হবে? সে এইভাবে যে পড়ে আসবে, তাই না? এইভাবে যে সে মাটিতে পড়বে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করছি ভি নট বেগে, ওর তো এক্স অক্ষ বরাবর বেগের কিছু উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর বেগের কিছু উপাংশ আছে। তো কোন অক্ষ বরাবর কতটুকু উপাংশ কাজ করে সেটা চলে একটু বের করে নিই। কিভাবে বের করবো ভাইয়া? আমি করব কি, এখান থেকে একটা লম্ব টানবো ঠিক আগের মতো। লম্ব যদি টানি তাহলে এইটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ এটা বোঝানোর জন্য নিচে ছোট্ট করে এক্স লিখবো, সাথে একটা ছোট্ট করে জিরো লিখবো। তার মানে কি এক্স অক্ষ বরাবর আদিবেগ। এবং এইটা যেই অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে থিটা নট, থিটা নটকে আমরা বলি কি? নিক্ষেপণ কোণ। থিটা নটকে আমরা বলি আদি নিক্ষেপণ কোণ। সো থিটা নট
এটা হচ্ছে আদি নিক্ষেপণ কোণ। আচ্ছা, এখন দেখেন এইটা যদি ভি নট হয়, এটা যদি থিটা নট হয়, তাহলে এই জিনিসটার মান কি আসবে? ভি নট কস থিটা নট, এইটা আসবে মানটা। তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগ এত। এবার চলেন ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত সেটা বের করি। তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। লম্ব যদি আমি টেনে ফেলি, এইখানে যেই বেগটা পাবো সেটা কি? ভি ওয়াই নট। ওয়াই বলছি কেন? কারণ ওয়াই অক্ষ বরাবর বেগ নিচ্ছি, উপাংশ নিচ্ছি। এবং নট কেন দিচ্ছি? নট দিচ্ছি এই কারণে, কারণ এটা শুরুতে কট্টক ছিল টি কস টু 0 সেকেন্ডে, তাই। এখন এটা যদি ভি নট হয়, এটা থিটা নট হয়, তাহলে আপনারা অলরেডি জানেন এটা কত হবে? ভি নট সাইন থিটা নট। ভি নট সাইন থিটা নট। আচ্ছা, বলবেন ঠিক আছে ভাইয়া এইটুকু তো বুঝে গেলাম, গুড, সমস্যা নাই। তাহলে এবার যেটা করব আমরা সেটা হচ্ছে এইটাকে একটু ডানে সরিয়ে নিব। কেন? কারণ আমাদের একটু জায়গা পাওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা তো এইটুকু ভালোই ভালোই করে ফেললাম। এইবার চলেন একটু ভালো কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, এইবার দেখি কে আমাকে বলতে পারেন একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করা হয়, একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করা হয়, তাহলে সে কেন সোজা চলে যায় না? কেন সে আবার মাটিতে ফেরত আসছে? এমন কোন জিনিসটা কাজ করতেছে যার টানে সে আবার মাটিতে চলে আসে? কে বলতে পারবেন? জি, অভিকর্ষ ত্বরণ, ভেরি গুড। অনেকে বলে ফেলছেন যে ভাইয়া অভিকর্ষজ টানের কারণে বা অভিকর্ষজ বলের কারণে সে নিচের দিকে পড়ে। তাহলে এই পুরো সিস্টেমটার মধ্যে আমরা বলতে পারি আবার মাটিতে ফেরত আসার কারণ, আবার মাটিতে ফেরত আসার কারণ সেই কারণটা কি? অভিকর্ষজ ত্বরণ। এই কারণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং এইটা কোন দিকে কাজ করে? এই অভিকর্ষ ত্বরণটা কাজ করে হচ্ছে সোজা নিচের দিকে। অভিকর্ষ ত্বরণটা কাজ করে সোজা নিচের দিকে, মানে মাটির দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা, এবার তাহলে আমরা এই কথাটি বলতে পারি আমরা শুধু এক্স অক্ষতে কাজ করব, এক্স অক্ষ বরাবর কাজ করব। এক্স অক্ষ বরাবর যদি ভাইয়া আমরা কাজ করি, তাহলে এইটা কি ভাইয়া বোঝা যায় যে এক্স অক্ষ বরাবর যদি ত্বরণ চিন্তা করি, এক্স অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে 0। এক্স অক্ষ বরাবর ত্বরণটা 0 কেন? কারণ দেখেন পুরো ত্বরণটাই কি সোজা নিচের দিকে কাজ করতেছে, মানে ওয়াই অক্ষে কাজ করতেছে। এক্স অক্ষ বরাবর কি ওর কোনো উপাংশ আছে? নাই। কেন নাই চিন্তা করেন। আপনার জি যদি চিন্তা করেন যে ভাইয়া জি তো কাজ করতেছে এই দিকে, তাহলে জি এর এই দিক বরাবর উপাংশ কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমি একটু বড় করে আঁকি। এই দিকে সোজা জি কাজ করতেছে, এই দিক বরাবর তার উপাংশ চিন্তা করবেন, তাই তো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর উপাংশ কত? জি এক্স, সেটা কত হবে? জি ইন্টু মেইন জি এর সাথে এটা 90 ডিগ্রিতে আছে, সো জি কজ 90। কজ 90 মানে কত? 0। তাহলে আলটিমেটলি কত? 0 আসলো। এই কারণে এক্স অক্ষ বরাবর আমার কি হয়? এক্স অক্ষ বরাবর আমার ত্বরণটা 0 হয়। তাহলে ত্বরণ 0 এটা কোন ধরনের বেগ? ত্বরণ যদি 0 হয়, ত্বরণ 0 হলে এই বেগটাকে আমরা কি বলি? সমবেগ বলি। এই বেগটাকে তখন আমরা কি বলি? সমবেগ বলি, মানে সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয় না। তার মানে যে কোনো সময়ের বেগ, এক্স অক্ষ বরাবর যে কোনো সময়ের বেগ সেটা হচ্ছে আদিবেগের সমান। যে কোনো সময়ের বেগ সেটা আদিবেগের সমান, এবং এটার মান কত? ভি নট কস থিটা নট। এই যে আমরা বের করলাম, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টাকে আমরা যা যা পড়েছি একটু চলেন রিভিউ করে নিই, তাহলে আমাদের মাথায় জিনিসটা গাঁথবে ভালো। আমরা কি বলছি ভাইয়া? এটা এক্স অক্ষ মানে আনুভূমিক বরাবর, আর এটা হচ্ছে উল্লম্ব বরাবর। তো ধরেন আমার এই হাতটা হচ্ছে এক্স অক্ষ, এই হাতটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি এদের মাঝামাঝি বরাবর একটা বস্তুকে ছুড়ছি,
ওর বেগটা ভি নট। ভি নট মানে কি, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ভি নট, এবং এটাকে আমরা আদি বেগ বলে থাকি। এটা হচ্ছে থিটা নট। আদিতে কত কোণে তাকে ছোড়া হয়েছিল, আনুভূমিকের সাথে কত কোণে ছোড়া হয়েছিল, এটাকে আদি নিক্ষেপণ কোণ বলা হয়। এখন আমরা এই বেগটাকে দুইটা অক্ষে ভাগ করে ফেললাম উপাংশে। এক্স অক্ষ আর উপাংশ পাইলাম ভি নট কস থিটা নট, এটা এক্স অক্ষ আর আদি বেগ, দ্যাট মিন্স ভি এক্স নট। এইটা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, তাই ভি ওয়াই, আর সাথে একটা নট দিছি কেন বা জিরো দিছি কেন, মানে নটটা বলা হয় জিরোটাকে। যদি আমি ভি ওয়াই নট বলি তার মানে ভি ওয়াই এর সাথে একটা ছোট্ট করে জিরো আছে, এটা কি নট বলা হয়। সো ভি ওয়াই নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, এই বরাবর উপাংশ পাইছি। তারপর আমরা বলছি যে সে এইভাবে ছুড়লে কেন অসীমে চলে যায় না, কেন আবার মাটিতে ফেরত আসে, কারণ জি তাকে নিচের দিকে টানতেছে। তাহলে এই জি ত্বরণটা তো পুরোটাই ওয়াই অক্ষে, এক্স অক্ষ তার উপাংশ কত আমরা বের করছি, যেটা জি কস 90 সেটা জিরো আসে। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ না থাকলে বেগের পরিবর্তন হয় না, তাহলে সমবেগ। সমবেগ মানে হচ্ছে শুরুতে যে বেগ ছিল সবসময় একই বেগ কাজ করবে। ওয়াই অক্ষ এক্স অক্ষ বেগের কোনো পরিবর্তন হবে না, এক্স অক্ষ বেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এইবার চলেন আমরা আরেকটা জিনিস জানি। সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, দেখেন মনে পড়ে কিনা। এস ইকুয়ালস টু ভিটি, মনে পড়ে ভাইয়া? এস ইকুয়ালস টু ভিটি সমবেগের ক্ষেত্রে করছিলেন। তাহলে এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই, মানে সমবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর সরণটাকে আমরা কি বলি? এক্স বলি। এক্স এর পরিচয় কি? এক্স অক্ষ বরাবর কতটুকু গেছি। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ, দ্যাট মিন্স ভি এক্স ইন্টু টি, এভাবে আসবে। এখন এক্স অক্ষ বরাবর আমাদের যে বেগটা, এটা আমরা কত বের করছি? ভি নট কস থিটা নট ইন্টু টি। এইটাই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সরণ, এইটাই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সরণ। আমরা একটু ছোট্ট করে এটার নিচে লিখে রাখবো যে ভাইয়া এক্স এর পরিচয় কি। এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সরণ, ঠিক আছে? তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এখানে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ধরেন আমি এই পয়েন্ট পর্যন্ত আছে, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। তার আগে আমরা এই জিনিসটাকে একটু কপি করে নিব। ওকে, ধরেন আপনি কোনো একটা মোমেন্টে, আপনি ধরেন এই বিন্দুতে আছেন, সরি, আপনি কোনো একটা মুহূর্তে এই বিন্দুতে আছেন, ঠিক আছে? এখন আপনি যদি এই বিন্দুতে থাকেন তাহলে এক্স অক্ষ বরাবর আপনি কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছেন একটু চিন্তা করি আমরা। আপনি কি এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব, এক্স অক্ষ বরাবর আপনি এইটুকু দূরত্ব পাড়ি দিচ্ছেন, মানে আপনি যদি এই পয়েন্টে চিন্তা করেন যে ভাই আমি এখন এই বিন্দুতে আছি, ধরেন আপনি এই বিন্দুতে আছেন, তাহলে আপনি আসলে কি এক্স অক্ষ বরাবর এইটুকু ডিস্টেন্স পাড়ি দিচ্ছেন। তো এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্সটাকে আপনি বলতেছেন এক্স, যে আমি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব পাড়ি দিলাম। আর এই বিন্দুতে যখন আপনি আসেন তখন চিন্তা করেন ভাইয়া আপনি আসলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে আছেন, এইটুকু। সো এইটুকু জিনিসকে আমরা বলতেছি ওয়াই। সো ওয়াই কি? ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। আমি এই বিন্দুতে আছি মানে কি শুরু থেকে আমি এক্স অক্ষ এইটুকু ডিস্টেন্স গেছি, এইটুকু ডিস্টেন্স গেছি, এটা কি এক্স অক্ষ বরাবর সরণ, এক্স বলা হয়। আর মাটি থেকে আমি কতটুকু উপরে আছি, এটাই কি আমার ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাকে আমি ওয়াই বলতেছি। তাহলে এক্স এর মান কি এটা আমরা অলরেডি বের করে ফেলছি, আর যে কোনো মোমেন্টে এক্স অক্ষ বেগ কত সেটাও আমরা বের করে ফেলছি। এই জিনিস কিন্তু, এই জিনিসপাতিগুলো আমাদের বের করা শেষ। এবার আমাদের কি দরকার? ওয়াই অক্ষ নিয়ে কাজ করা দরকার। সো ওয়াই অক্ষ নিয়ে আমরা এখন কাজ করব, যে ওয়াই অক্ষে যে কোনো মুহূর্তে সরণটা কত, ওয়াই অক্ষে যে কোনো মুহূর্তে বেগটা কত, আমরা এগুলো নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে কমেন্টে, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম সবকিছু কি বুঝতে পারতেছি? ভাইয়া মেট্রোতে বসে ক্লাস করতেছি, আরাফাত বলছে। ডেডিকেশন দেখছেন আমাদের স্টুডেন্টদের ডেডিকেশনটা। আমাকে একজন বলছে যে ভাইয়া জি কজ 90 হইলো কেন, কারণ এই জিটা তো সোজা নিচের দিকে কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর তার উপাংশ জানতে যাচ্ছে।
তাহলে এক্স অক্ষের সাথে জিটা কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। তাহলে আমার মেইন ভেক্টর অর্থাৎ জি ইন্টু কস মেইন ভেক্টর এবং আমি যেদিকে চাই তাদের অন্তর্গত কোণ সেটা কত? 90, সেটা বসাইলাম। এবার cos 90টা 0, তাই g ইন্টু 0 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে ওকে। আরো অনেকগুলা কমেন্ট আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ইজি পিজি, অল ক্লিয়ার। ওকে, আমরা একটু পর পর রিভিউ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটু সামনে আগাই, একটু পর পর আমরা রিভিউ করব। ওকে, সো এইবার যেটা আসছে সেটা হচ্ছে আমরা এক্স অক্ষের পরিবর্তে ওয়াই অক্ষ নিয়ে কাজ করব। সো এইবার আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করব। ভয় পাওয়ার কোনো কারণে, আগের স্লাইডটা পুরোপুরি আছে, আমরা এখন নতুন স্লাইডে কাজ করতেছি। এইবার আমরা ওয়াই অক্ষ বরাবর কাজ করব। আচ্ছা, সো ওয়াই অক্ষ বরাবর যেটা আদি বেগ, ওয়াই অক্ষ বরাবর যেটা আদি বেগ, যেটাকে আমরা এখন মানে ইউ ওয়াই বলতাম, ছোটবেলায় ইউ ওয়াই বলতাম, এখন এটা তো বড় হয়ে গেছে, এখন আমাদেরকে কি বলতে হবে? এখন এটা বলতে হবে ভি ওয়াই নট, এভাবে বলতে হবে। সো এটার মান তো আমরা অলরেডি জানি, এটার মান আমরা অলরেডি জানি, সেটা কত? ভি নট সাইন থিটা নট। এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। দেখেন এই যে ভি ওয়াই, এই যে এই বেগের এই দিক বরাবর উপাংশটা কি উপরের দিকে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর কি কোনো ত্বরণ কাজ করতেছে? হ্যাঁ, কাজ করতেছে। এই ত্বরণটা কত? এই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি সোজা নিচের দিকে কাজ করে। আদিবেগ কাজ করতেছে উপরের দিকে, ত্বরণ কাজ করতেছে সোজা নিচের দিকে, ত্বরণ কাজ করতেছে সোজা নিচের দিকে। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর কি কি বের করলাম? ওয়াই অক্ষ আমরা দুইটা জিনিস বের করলাম, একটা হচ্ছে তার আদিবেগ এবং, ভাইয়া আপনি মুচকি হাসি কেন হাসেন? আয় হায়, এটা কি কমেন্ট? মুচকি হাসি হাসি যেন আপনারাও একটু হাসেন, কারণ আপনারা যখন হাসবেন তখন আপনাদের মাথার কাছে ব্রেইনে একটা সিগন্যাল পৌঁছাবে যে মানুষ হাসে কখন। দুইটা সিনারিওতে, একটা হচ্ছে যখন একদম ইজি মানে সবকিছু বুঝতেছে, লাইফ সুন্দর যাচ্ছে, আপনার মাথা ওই সিগন্যালটা হবে যে হ্যাঁ ভাইয়া হাসতেছে, তার মানে আমারও হাসা উচিত, সবকিছু সহজ। হ্যাঁ, আপনার মাথা তখন জিনিসটা সহজ ভাবে বুঝবে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, এটা না বলি, যখন লাইফে অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট, তখন মানুষ কাঁদতে ভুলে যায়, তখন মানুষের কাছে যে কোনো কিছুই বলে, তখন সে ওইরকম মুচকি হাসে। আই গেস আমাকে ওইরকম লাগতেছে না দেখতে, তো ওই সিগন্যাল আপনার মাথায় পৌঁছাবে না, সমস্যা নেই, তাহলে আমরা মোটামুটি রাইট ট্র্যাকে আছি। তাহলে আমরা ওয়াই অক্ষ আদিবেগ জানি, ত্বরণ জানি। তো যেহেতু এখানে ত্বরণ আছে, তাহলে এটা তো আর সমবেগ হবে না। ত্বরণ থাকলে আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, আপনাদের কি মনে পড়ে? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই জিনিসটা আমরা জানি, তাই না? উই নো। এখন তো আর বললে হবে না যে আমরা জানি, এখন আমরা বড় হয়েছি, এখন বলবো কি উই নো, হ্যাঁ, বা ইট ইজ নোন দ্যাট ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা তো আমরা জানি। এখন ওয়াই অক্ষে আমরা কাজ করতে চাই, তাহলে ওয়াই অক্ষে কাজ করতে চাইলে আমরা কি লিখবো? ভি ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর যদি বলি ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষে কাজ করলে কি হবে? বেগটা হয়ে যাবে ওয়াই অক্ষের বেগ, আদি বেগটা হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, ত্বরণটা হবে ওয়াই অক্ষের ত্বরণ, টাইম তো টাইম, টাইম হচ্ছে শুভ ভাইয়ের মতো কনস্ট্যান্টলি ফিজিক্স পড়ায় যায়, কখনো ভাইয়ার মুখে কোনো বিরক্তি নাই, সবসময় দেখবেন হেসে হেসে ফিজিক্স পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। সো এই তো ভি ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। এখন দেখেন ভি ওয়াই নট এটা আমরা বের করছি, ভি নট সাইন থিটা নট, এটা তো বের করছি। এ ওয়াই, এ ওয়াই, এ ওয়াইটা দেখেন আমরা জানি এটা কত? জি, আর টাইম তো টি, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি মাঝখানে একটা প্লাস দেওয়ার কথা, এটা এখনো বসাই নাই। কেন বসাই নাই? কারণ দেখেন আপনার এই যে ভি নট সাইন থিটা নট, এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, সোজা উপরের দিকে কাজ করতেছে। আর ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে। সো অনেকে বলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে অলমোস্ট সেম 9.8 এর মতো থাকে। আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি দেখি যে রাতের বেলা মানে যখন পরীক্ষার সময় আসে, মানে যদি সবসময় যদি জি এর মান একটা স্থানে সেম থাকে, তাহলে পরীক্ষার সময় যখন আসে তখন বিছানার সাথে আমার যে অভিকর্ষ ত্বরণ, এটা কেন জানি ভাই অনেক বেড়ে যায়, মানে আমি দেখি যে বিছানা আমাকে অনেক জোরে পুল করতেছে। সো এই যে জি এর মান 9.8টা সায়েন্টিস্টরা বলছে, বাট আমি অতটা বিশ্বাস করি না। আমার কাছে মানে অবস্থা ভেদে জি এর মান বাড়ে কমে। ধরেন এখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলতেছে, রাতের বাজে 3টা, হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে,
তো আপনাকে কি জি ওইভাবে টানে? আপনি বিছানার দিকে যান না। কিন্তু ওই একই জিনিস ধরেন আপনার পরীক্ষা আগামীকালকে, দেখবেন রাতে 9টা-10টা বাজে, আপনার ঘুমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিছানা আপনাকে এমনে টানতেছে। তো জি এর মান আসলে অবস্থা ভেদে ডিপেন্ড করে। সায়েন্টিস্টরা আমাদের সাথে কিছুটা কি বলবো, কিছুটা লুকোচুরি করছে মোস্ট প্রবাবলি। এটা আপনারা যখন বড় হবেন, গবেষণা করবেন, আপনারা বের করবেন। এনিওয়েজ, এখন মোদ্দা কথা হচ্ছে জি বাড়ুক কমুক যাই থাকুক না কেন, কিন্তু এটা তো অলওয়েজ নিচের দিকে কাজ করে। তারপর আদিবেগটা তো উপরের দিকে, আদিবেগ উপরের দিকে, জিটা নিচের দিকে। তাহলে আমার আদিবেগটা উপরের দিকে, আমি যদি উপরের দিকটাকে ধনাত্মক ধরি, উপরের দিকটাকে যদি আমি পজিটিভ বলি, তাহলে নিচের দিকটা কি হবে? নিচের দিকটা হবে আমার নেগেটিভ। এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ এখন যেহেতু আপনি ভেক্টর নিয়ে কাজ করতেছেন, দুইটা ভিন্ন দিকে থাকলে তাদের চিহ্ন সেম হবে না, চিহ্নটা হিসাব করে বসাইতে হবে। তাহলে আমার ভি নটটা উপরের দিকে, উপরের দিকটা আমরা কি ধরছি? পজিটিভ। তাহলে এখানে বসাবো প্লাস। আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে, নিচের দিকটা আমরা কি ধরছি? মাইনাস বা নেগেটিভ, তাই মাইনাস। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি পাইলাম? অতএব ফাইনাল ইকুয়েশন হচ্ছে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইন্টু টি। এই হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণ ওয়াই অক্ষ বরাবর বেগের। যে কোনো মুহূর্তে যদি আমাদেরকে ওয়াই অক্ষ বরাবর বেগ বের করতে বলে, আমরা টাইমটা বসাই দিব। ভি নট থিটা নট এগুলো তো জানি, জি 9.8 মুখস্থ, জন্মের পর থেকে আমরা এটা জানি। টি এর ভ্যালুটা বসাই দিব, আমাকে ওই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর বেগ দিয়ে দিবে। ভিওয়াই যদি পজিটিভ আসে তার মানে উপরের দিকে, আর ভিওয়াই যদি নেগেটিভ আসে তার মানে নিচের দিকে। তাহলে এইটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত বুঝতে পারছি? যদি বুঝে থাকি একটু কমেন্টে ক্লিয়ার লিখবো, ক্লিয়ার লিখবো, ঠিক আছে? তো উপরে আবার আরেকটা জিনিস একটু বলি, উপরের দিকে কি আমি ধনাত্মক ধরবো নাকি ঋণাত্মক ধরবো সেটা আমার চয়েস। আমি চাইলে উপরে মাইনাস নিচে প্লাস এটাও ধরতে পারতাম, বাট আমাদের বইতে সাধারণত কি করা হয়? আমাদের বইতে সাধারণত উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ ধরা হয়। তো আমরা বইয়ের কনভেনশনটা মেনটেন করছি, নাহলে আপনি বইয়ের সাথে পড়তে গেলে দেখবেন সব উল্টায় গেছে। হ্যাঁ, শুভ ভাইয়া কি পড়াইলো আর বইতে কি পড়ানো আছে, ঠিক আছে? ওকে, আমরা পুরো জিনিসটা আবার রিভিউ করব, কোনো টেনশন নাই। আগে আমরা একটু সামনে আগাই নি। ওকে, সো এবার আসেন, এবার আমাদের দেখি সরণ নিয়ে আমরা কাজ করব। এখন আমি একটা যুগান্তকারী কাজ করব। এই জিনিসপাতিগুলোকে একটু ছোট বানায় ফেলবো। কেন ছোট বানাবো? বিকজ এগুলো একটু বড় হয়ে গেছে। এই তো ছোট কিছুটা হয়ে গেছে। এখন আসেন, আমরা জানি, ইট ইজ নোন দ্যাট, ইট ইজ নোন দ্যাট, সবসময় একই জিনিস বললে তো ভালো লাগে না, এই জন্য একটু ঘুরাই ফিরাই বলতেছি। উই নো না দিয়ে এটা বলতেছি। আমরা কি জানি? অনেক কিছু জানি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা জানি। সো আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাকে জানি আমরা কি বলছিলাম? ওয়াই অক্ষ সরণটাকে আমরা ওয়াই বলছিলাম। ওই যে মনে আছে কিনা আপনাদের, একটু আগে কাজ করছিলাম, ভুলে গেছেন হয়তো অনেকে। আমরা ধরেন এই বিন্দুতে আছি, তখন আমরা বলছিলাম যে মাটি থেকে কতটুকু উপরে আছি, সেটাই আসলে কি আমাদের ওয়াই। এই জিনিসটাই হচ্ছে আমার ওয়াই, মাটি থেকে আমি কতটুকু উপরে আছি। তাহলে দেখেন, আমরা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, তাহলে সরণটাকে আমরা কি বলি? ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে বা নিচে আছি, সরণটাকে ওয়াই বলি। আদিবেগটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, তার মানে কত? ভি নট সাইন, আচ্ছা আগে আমরা জাস্ট এইভাবে বসাই, ভি ওয়াই নট ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, জাস্ট এইভাবে আমরা বসাই ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এবার একটু দিক মান সবকিছু মিলায় চিন্তা করব। ওয়াই এর জায়গায় ওয়াই আছে, সমস্যা নাই। ভি ওয়াই নট, ভি ওয়াই নট এর মান কত? ভি নট সাইন থিটা নট ইন্টু টি। আর অভিকর্ষ ত্বরণ কি? আমরা জানি যে ভি ওয়াই নট তো কাজ করে উপরের দিকে, এ ওয়াইটা হয় অভিকর্ষ ত্বরণ যেটা নিচের দিকে কাজ করে। এটা যেহেতু নিচের দিকে কাজ করে, এই কারণে মাইনাস হাফ এই এ ওয়াই এর জায়গায় জি বসাইলাম টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ, ঠিক আছে? আমরা এক্স অক্ষ বরাবর সরণ কত?
ওয়াই অক্ষ বরাবর সরণ কত, এগুলা কিন্তু আমরা বের করে ফেললাম। সো এক্সটা কি ছিল, যদি আমি একটু মনে করাই দিই আপনাদেরকে, এই টোটালটুকু ছিল হচ্ছে এক্স, এই টোটালটুকু ছিল এক্স। আর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া সরণটা কত, টোটাল সরণ কত, সরণটা যদি আপনাকে বের করতে বলে, এই টোটাল কতটুকু গেছেন, টোটাল কতটুকু গেছেন এইটুকু হচ্ছে আপনার সরণ, ঠিক আছে, এইটুকু হচ্ছে আপনার সরণ। সো আপনাকে যদি কেউ বলে যে ভাইয়া এইটা একটু সাইজ করে নি, সো আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে মোট সরণ, এস, এইটার মান কত, এইটার মান হচ্ছে পিথাগোরাস থেকে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি যদি কোনোভাবে বের করতে পারেন যে ভাইয়া এক্স কতটুকু এবং ওয়াই কতটুকু, তাহলে দেখেন এইটুকু এক্স, এইটুকু ওয়াই, তাহলে আমরা ভূমিটা এক্স, লম্বটা ওয়াই, তাহলে পিথাগোরাস থেকে আমরা কি করতে পারি, অতিভুজটা বের করতে পারি। অতিভুজটাই তো আমার সরণ, কারণ সরণ মানে কি, বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্ট যে দূরত্ব, এটাকে কি আমরা কি বলি, সরণ বলে থাকি। বস্তুর আদি বিন্দু ছিল কোথায়, এখান থেকে নিক্ষেপ করছি, সে ঘুরে টুরে যেমনি যাক না কেন দিন শেষে সে এই জায়গায় আছে। আমরা যে কোনো একটা স্পেসিফিক টাইম নিয়ে চিন্তা করছি, হয়তো আপনি এই মোমেন্টে নিলে তখন সরণটা এখানে হইতো, এই পয়েন্টে নিলে সরণটা এরকম হইতো, এই পয়েন্টে নিলে সরণটা এরকম হইতো। আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরে কাজ করানোর চেষ্টা করতেছি, তখন সরণটা এই দিকে। সো এই সরণের মানটা কত, এটা যদি বের করতে হয়, আমি ভূমিটা জানি এক্স, লম্বটা জানি ওয়াই, তাহলে পিথাগোরাস মেরে দিব √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমরা সরণটা বের করে থাকি। আমরা একটু পর ম্যাথ করব, অনেক ম্যাথ করব, ইনশাআল্লাহ অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম, এই জিনিসগুলাকে একটু সামারি করি, সামারি করলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা আজকে ক্লাসের শুরু থেকে কি কি দেখে আসছি এই জিনিসপাতিগুলো একটু পড়বো। ওকে, আমরা একেবারে শুরু থেকে 5 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে কভার করি। চলেন 5 মিনিট না, আরো কম সময়। গতিবিদ্যা, এই চ্যাপ্টারে আমরা কি কি দেখবো, এই চ্যাপ্টারে দেখবো আমরা গতির সমীকরণ কি আছে, গ্রাফ কি আছে, এগুলো আমরা আরেকটু পরে দেখবো। ভেক্টরটা একটু ভালো বুঝে নি, তারপর একদম জায়গা মতো সময়, সরি জায়গা মতো বললাম, একদম সুযোগ বুঝে আপনাদের মাথার মধ্যে ডিরেক্ট এই জিনিসটা ঢুকাই দেবো ইনশাল্লাহ। আনুভূমিক তলে বস্তুর গতি, এগুলো 9-10 প্রচুর করছেন, ইন্টারেও আছে, ইন্টারের সাথে আরো কিছু ভালো অঙ্ক দেখাবো। এটাও একেবারে সময় বুঝে সুযোগ বুঝে ঠাস করে আপনাদের মাথায় আমি হিট করে দেব। এখন এই মুহূর্তে আমি অ্যাজ এ ডাক্তার, ডাক্তার বলতে ফিজিক্সের ডাক্তার হিসেবে আপনাদের জন্য চিন্তা করলাম এইখান থেকেই 70% প্রশ্ন আসবে। এইটাই চ্যাপ্টারের হার্ট। মানব দেহে হার্ট যেমন সব থেকে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এইটা পারলে, এটা যদি আপনি পাশাপাশি ভেক্টর পাশে শিখেন, আপনার ভেক্টরও বুঝতে সুবিধা হবে। সো ওয়াই নট উই স্টার্ট দিস, দ্যাটস দ্য রিজন উই হ্যাভ স্টার্টেড প্রাস বা প্রজেক্টাইল। প্রথম প্রশ্ন অনেকে কমেন্ট করতেছিলেন শুরুতে, ভাইয়া প্রাস বা প্রজেক্টাইল আসলে কাকে বলে। তো আমরা তখন বলছিলাম দুইটা চিত্র পাশাপাশি এঁকে, এটা একটু বড় হয়ে গেছে তাই না, এটাকে একটু ছোট করে দিই, দুইটাকে একদম ম্যাচ করায় দিই, এই তো মোটামুটি ভালো এখন দেখতে ভালো দেখাচ্ছে। সো এই যে আমরা একটা বস্তু যদি সোজা উপরের দিকে নিক্ষেপ করি, মানে আনুভূমিকের সাথে উলম্বভাবে যদি নিক্ষেপ করি, তাহলে সে সোজা যে আবার সোজা ফেরত আসে। এই ধরনের বস্তুকে আমরা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বলে থাকি। কিন্তু আমি যদি একেবারে 90 ডিগ্রিতে না মেরে একটা অ্যাঙ্গেল করে মারি, তখন কি সে সোজা তো যেভাবে ফেরত আসে না, বরং সে এভাবেই যে বাঁকা হবে কোন একটা দূরের পয়েন্টে যে আঘাত করে। সো আনুভূমিকের সাথে নিক্ষিপ্ত কিভাবে, তির্যক ভাবে বা অ্যাঙ্গেল করে নিক্ষিপ্ত বস্তু, এটাকেই কি বলা হয়, এটাকেই প্রাস বলা হয়। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা এই প্রাস নিয়েই কাজ করব। প্রাসের গতি হচ্ছে 2D, মানে এক্স অক্ষ বরাবরও গতি থাকে, ওয়াই অক্ষ বরাবর গতি থাকে। এই গতিটা কি ছিল, এই গতিটা ছিল 1D, শুধু ওয়াই অক্ষ বরাবর গতি। এই গতিটা ছিল কি, এইটা ছিল 1D মোশন। কেন 1D মোশন, শুধু ওয়াই অক্ষে গতি, শুধু ওয়াই অক্ষে গতি। আর এইটা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে 2D মোশন। কেন, কারণ এক্স ও ওয়াই দুটি অক্ষে, দুটি অক্ষেই গতি। কেন দুইটা অক্ষে গতি, কারণ দেখেন এই বস্তুটা এক্স অক্ষ বরাবর আগাচ্ছে,
ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তাই এটা দুইটা অক্ষ বরাবর গতি, 2D মোশন। 9-10 আপনি শুধু এক্স অক্ষ সামনে পিছে আসা যাওয়া করতেন, অথবা শুধু উপর নিচে আসা যাওয়া করতেন। তার মানে 9-10 হয় আপনি শুধু এক্স অক্ষে মানে একটা ডাইমেনশনে, অথবা শুধু ওয়াই অক্ষে একটা ডাইমেনশনে কাজ করতেন। এখন আপনি একটু বড় হয়েছেন, এখন আপনার ঘাড়ে একটু দায়িত্ব কর্তব্য বাড়ছে, কিছুদিন আরো 5-10 বছর পর আপনি বিয়ে শাদী করবেন, দায়িত্ব কাঁধে নিতে শিখতে হবে। তাই এখন আপনি 1D মোশনে পড়ে থাকলে হবে না, এখন আপনাকে 2D মোশন শিখতে হবে। তো এই 2D মোশনের পার্ট হিসেবে আমরা এখন এক্স ওয়াই দুই দিকেই গতি থাকলে কি হয় সেটা জানতেছি। এবং যদি শুভ ভাইয়া বেঁচে থাকি, আপনাদেরকে কথা দিলাম আমি 3D মোশনও ইনশাল্লাহ শিখাবো। ঠিক আছে, কোনো টেনশন নিয়েন না। তারপর আমরা উপাংশের সিস্টেম দেখলাম যে একটা বস্তু তার সরি কোন একটা ভেক্টর যদি থাকে, লাইক 10 নিউটন একটা বল আছে, ওটাকে এক্স অক্ষে ভাঙতে চাইলে এক্স অক্ষ তার উপাংশ কত, মেইন ভেক্টর এফ ইন্টু কস 30, এটা দিয়ে দিলেই হয়ে যায়। আর ওয়াই অক্ষের উপাংশ কত, মেইন ভেক্টর এফ ইন্টু সাইন 30। তো আমরা মান বের করে এটা দেখছিলাম। এবং এই এক্স অক্ষ আর উপাংশ ওয়াই অক্ষ আর উপাংশ তারা কি পরস্পর 90 ডিগ্রিতে আছে। তো দুইটা উপাংশ যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদেরকে কি বলা হয়, লম্বাংশ বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা আদিবেগ নিয়ে একটা কথা বলছিলাম। আদিবেগ মানে হচ্ছে এইটা আমরা 9-10 পর্যন্ত শিখে আসছিলাম ইউ আকারে, ইন্টারে এটাকে ভি নট বলা হয়। ভি নট মানে টি কস টু 0 সেকেন্ডে বেগ। আদিবেগ মানে তো শুরুতে বেগ, মানে টি কস টু 0 সেকেন্ডের বেগ। শুরুতে বেগ বুঝাইতে ভি এর নিচে একটা ছোট্ট করে জিরো দেওয়া হয়, জিরো মানে হচ্ছে শুরুতে বেগ, টি কস টু 0 সেকেন্ডে বেগ। সো এই জিরোটাকে আমরা মুখে বলার সময় ভি জিরো এভাবে বলি না, বলি কি ভি নট। ভি নট মানে জিরোটা ছোট্ট আকারে ডানে আছে। তারপর তারপর আমরা দেখছিলাম এক্স অক্ষ বরাবর আমরা এই যে এই বেগটা এটাকে এক্স অক্ষ বরাবর ভাঙছি। ওই যে একটা বল যদি আর হয়ে থাকে, এক্স অক্ষ উপাংশ কি আর কস থিটা, সেটা ভি নট আছে, এই দিক বরাবর উপাংশ ভি নট কস থিটা নট, এটা এক্স অক্ষ আদি বেগ ছিল। এবং এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, অভিকর্ষ ত্বরণের এই দিক বরাবর কোনো উপাংশ নাই, ত্বরণ না থাকা মানে এক্স অক্ষ হচ্ছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে ইনিশিয়ালিও যে বেগ ছিল সবসময় একই বেগই থাকবে। আর সমবেগের ক্ষেত্রে সরণ কত, এস ইকুয়ালস টু ভিটি, এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট টি। এই ভি এক্স বেগের জায়গায় এক্স অক্ষের বেগটাকে বসাই দিছি। এবং আমরা বলছি যখন বস্তু এইভাবে চলে আসছে, যে কোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি, যখন বস্তু এই জায়গায় আছে তখন সে আসলে স্টার্টিং পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরে আছে, এইটুকু পরিমাণ ডিস্টেন্সে আছে। এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি, এক্স বলছি, যে এই ডিস্টেন্সটাকে আমরা এক্স বলছি। আর মাটি থেকে কতটুকু উপরে আছে, এটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব, এইটা ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাকে আমরা ওয়াই বলছি। তো এক্স অক্ষ বের করার পর এবার আমরা ওয়াই অক্ষে বের করলাম। ওয়াই অক্ষ যেহেতু একটা ত্বরণ আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, আদিবেগ ভি নট সাইন থিটা নট উপরের দিকে কাজ করতেছে। এখন আমরা ত্বরণ থাকলে তো আর ভি সবসময় সেম হয় না, চেঞ্জ হয়। তখন আমরা কি করি, সমত্বরণের ক্ষেত্রে আমরা বেগের সূত্র জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ওয়াই অক্ষের বেগ, ওয়াই অক্ষের ত্বরণ বসাইতে হবে। ওয়াই অক্ষের বেগটা ভি নট সাইন থিটা নট, সেটা বসাইলাম। ত্বরণের জায়গায় প্লাস জিটি না দিয়ে মাইনাস জিটি, কেন, কারণ জিটি তো কাজ করতেছে নিচের দিকে, আদিবেগটা ছিল উপরের দিকে। এই হচ্ছে আমরা বেগের সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা সরণের সমীকরণ নিয়ে কাজ করা শুরু করলাম। আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। ওয়াই অক্ষের জন্য সরণটা ওয়াই, ওই যে চিত্রে দেওয়া আছে, যখন বস্তু এইরকম জায়গায় আসবে ওয়াই অক্ষ সে এইটুকু উপরে উঠতে পারছে, এটা হচ্ছে তার ওয়াই। সো ওয়াই অক্ষর বেগটা বসাইলাম, ত্বরণটা বসাইলাম, নিচের দিকে দেখে মাইনাস বসাইলাম। আর যদি টোটাল সরণ কেউ আমাকে জিজ্ঞেস করে স্টার্টিং পয়েন্ট থেকে এই টোটাল এখানে শেষে ছিলাম, এখানে শেষে আসি এখানে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই টোটালটুকু বাঁকা পথের এই টোটালটুকু হচ্ছে আমার সরণ, এটাকে এস দ্বারা প্রকাশ করছি। সবসময় সরণ একই না, এক একটা মোমেন্টে সরণ এক এক রকম। এইখানে থাকলে সরণটা এইদিকে, এখানে থাকলে সরণটা এইটুকু। সো আমরা একটা স্পেসিফিক মোমেন্টে সরণটা কিরকম সেটা চিন্তা করছি। এইটুকু পর্যন্ত কি ভাইয়া আপনাদেরকে বুঝাইতে পারছি? সবকিছু কি মাথার উপরে আছে, মাথার ভিতর দিয়ে গেছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ক্লিয়ার থাকে। কমেন্ট আমরা দেখতে চাই যে ক্লিয়ার। ওকে, ওকে। সো আমাদের এখন যারা ক্লিয়ার বলতেছেন তারা আসলে সুপার হিউম্যান, কারণ এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা না, কারণ আমি তো এখনো ম্যাথ দেখাই নাই। ফিজিক্সের একটা থিওরি পড়লে জিনিসটা 50-60% মাথায় ঢুকবে, ওইটার একটা ম্যাথ দেখাইলে পুরা 90-95%, 90 বেশি হয়ে গেছে, 80 থেকে 90% পর্যন্ত হচ্ছে মাথায় ঢুকবে। বাকি 10% কই যাবে যখন আপনি এটা রিলেটেড আরো অনেকগুলো 5টা 10টা ম্যাথ করবেন। ভাই হয়তো ক্লাসে একটা দুইটা করানোর সুযোগ পাবো, কারণ আমি তো থিওরি অনেকটুকু সময় ধরে পড়াইতে হবে। আপনাকে পুরো জিনিসটা খাওয়া একদম ফুললি রেডি করে দিব, 2-3টা ম্যাথও করাই দিব। তারপর আপনাকে বাসায় দৌড় ঝাঁপ দিতে হবে, ফাইটে বসতে হবে ম্যাথ করা নিয়ে। আপনি 5-6টা ম্যাথ করবেন, তখন আপনাকে
ভিতরে একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি তো পারি, ঠিক আছে। ওকে, সো আমরা চলেন এইটুকু নিয়ে একটু সামনে আগাই, আমাদের একটু সামনে আগাইতে হবে। সো এখন আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, সেটা হচ্ছে আমরা দেখেন এইটুকু জিনিস তো আমরা পেয়েছিলাম, x ইজ ইকুয়ালস টু, দেখেন আপনাদের খাতায় তুলতেছেন তো সবাই, সবাই খাতায় তুলতে হবে কিন্তু, হ্যাঁ ভাইয়া যা যা বোর্ডে লিখি সবকিছু কিন্তু খাতায় তুলতে হবে। আমরা এইটুকু পাইছি যে ভাইয়া x ইকুয়ালস টু ভি নট কস থিটা নট টি, এটা আমরা পেয়েছি। তাহলে এইখান থেকে টাইমটা আমরা কত পাবো, x ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এইটা কিন্তু টাইমের সূত্র। কখনো যদি টাইম বের করতে বলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি করতে পারি, নাও আমরা আগে স্লাইডে মনে আছে y এর এরকম একটা ইকুয়েশন পাইছিলাম, y এর এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি করব, দেখেন এই যে ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না। এখন ভাইয়ার করব কি, এই y এর ইকুয়েশনের মধ্যে টাইমের মানটা বসাই দিব। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, y is equals to v naught sin theta naught into, এখানে আমি পাচ্ছি x ডিভাইডেড বাই v naught cos theta naught, এই যে টাইমের জায়গায় এইটা বসাই দিলাম, মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, তাই না। তাহলে টি এর জায়গায় কি x ডিভাইডেড বাই v naught cos theta naught তার স্কোয়ার। আচ্ছা এইবার চলেন কি হয়, y is equals to, আমরা দেখেন এইটা বলতে পারি কিনা ভাইয়া, ভি নট কাটাকাটি চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি, x আছে সাইন ডিভাইডেড বাই কস, সাইন বাই কস মানে কি ট্যান থিটা, সাইন বাই কস মানে ট্যান থিটা নট, ওকে গেল। উপরে আছে জি, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, নিচে আছে হচ্ছে ভাইয়া টু, ভি নট কি স্কোয়ার করলে ভি নট স্কোয়ার, কস কি স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা নট। এইটা আরেকটা বিখ্যাত সমীকরণ, এই সমীকরণটাও আমাদের অবশ্যই পারা লাগবে। এইটা আরেকটা একটা সমীকরণ, যদি আপনাকে এক্স দিয়ে দেয় আপনি ওয়াই বের করে ফেলতে পারবেন, ওয়াই দিলে এক্স বের করে ফেলতে পারবেন। যদি আপনাকে ভি নট থিটা নট এক্স এগুলা বলে দেয় তাহলে আপনি ওয়াই বের করে ফেলতে পারবেন। তাহলে এইখানে আপনার ইকুয়েশনে কয়টা রাশি আছে দেখেন, এক্স ওয়াই ভি নট ও থিটা নট, চারটি রাশি, মোট চারটি ভ্যারিয়েবল। তো এখানে মোট চারটা অজানা রাশি আছে, ওয়াই এক্স তারপর ভি নট থিটা নট, চারটার মধ্যে যে কোনো তিনটা আপনাকে দিয়ে দিলে অপরটা আপনারা বের করতে পারবেন। তো এটা আরেকটা সমীকরণ। এগুলো আমরা প্রথম যখন দেখি তখন একবারে দেখতেছি তো একটু কঠিন মনে হচ্ছে, এই দেখবেন আর কয়েকদিন পরে আপনারা বলবেন ধুর এগুলো কোনো অঙ্ক হইলো, এটা তো সহজ পানি ভাত। প্রথমবার দেখলে সবসময় একটু কঠিন মনে হয়, এটাকে সহজ করার নিনজার টেকনিক ভাইয়া বলে দিই। কি করতে হবে, আপনি এটা খাতায় আজকে লিখে নিয়ে যাচ্ছেন, তারপর একটা কাজ করবেন, বাসায় বসে আপনি ভাইয়া ক্লাস শুরু করছিল কোথা থেকে, ওই যে একটা চিত্র আঁকছিল, এক্স অফের সাথে একটা অ্যাঙ্গেলে মারছিল, তারপর এইটার পর এটা হয়েছে, পুরো জিনিসটা ভাইয়া যত সূত্র চিন্তা করছি, যত সূত্র বের করছি, এই ব্যাপারগুলো আপনি নিজে একটু খাতার মধ্যে নিজে বের করতে পারেন কিনা, নিজে পুরো ইকুয়েশনটা নিয়ে আসতে পারেন কিনা চেষ্টা করবেন। তারপর এই যে ভাইয়া বক্স করে সূত্রগুলো লিখছি, এগুলো আপনি একটু বারবার চেষ্টা করে 10-15-20 মিনিট টাইম একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। তারপর এটা দিয়ে 2-3টা ম্যাথ করবেন, আমি তো একটু পর ম্যাথ করে দিব, আপনিও একটু ম্যাথ করার ট্রাই করবেন। তারপর দেখবেন আপনার কাছে এগুলো একদম ইজি হয়ে গেছে, আর কঠিন লাগবে না। একজন আমাকে খুব জটিল একটা কমেন্ট করছে, ভাই এখানে ট্যান হইলো কেন, কারণ উপরে আছে সাইন নিচে আছে কজ, ক্লাস 8-9 এর স্টুডেন্টরাও জানে সাইন বাই কজ ইকুয়ালস টু ট্যান থিটা। ওকে আচ্ছা ভাইয়া ব্রেক দেন, আমি ভাইয়া ব্রেক দিয়ে দিব আপনাদেরকে, ঠিক 8টার একটু আশেপাশে ভাইয়া ব্রেক দিয়ে দিব, একেবারে আপনাদের জন্য 1 সপ্তাহের ব্রেক থাকবে, ঠিক আছে। মানে 1 সপ্তাহ পর আবার ফিজিক্সের এই ক্লাসের পরবর্তী অংশ শুরু হবে। তো আপনাদেরকে ভাইয়া আমি অন্য সবার মতো এত কৃপণ না যে 10 মিনিটের ব্রেক দিব, আমি একেবারে ব্রেক দিলে 1 সপ্তাহ ব্রেক দিব, ঠিক আছে। ওকে ওকে
সো আমরা এবার আসি পরের অংশে। আমরা যেটা করব সেটা কি, এইখানে আমরা যেটা বের করছিলাম, এখানে কিন্তু পুরো কাজ শেষ হয় নাই, এখানে এখনো কাজ বাকি আছে। এইটা হচ্ছে সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ। এবার অনেকে হচ্ছে দোয়া দুরূদ পড়া শুরু করবে, ভাই এটা কি বললেন, সঞ্চার পথ কি, সঞ্চার পথ কি ভাই? অনেকেই জানি এটা নিয়ে কান্নাকাটি করতেছেন। আপনাদের আপনাদের মনের কষ্টের অবসান ঘটাবো। দেখেন এইটা কি বুঝেন কিনা ভাইয়া? এই- আচ্ছা, ওকে। ধরেন কোনো একটা বস্তু এইভাবে যাচ্ছে, কোনো একটা বস্তু এইভাবে যাচ্ছে, বা এইভাবে বললাম, এখানে আছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। তাহলে ওর গতিপথটা কি রকম, সরল রেখা না? তো আমরা বিভিন্ন ধরনের সঞ্চারপথ নিয়ে কাজ করতেছি, বিভিন্ন ধরনের সঞ্চারপথ, বিভিন্ন ধরনের সঞ্চার পথ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে একটা বস্তু যদি সোজা এইভাবে চলে যায়, বা এইভাবে, বা হচ্ছে ধরেন আমরা বললাম এই রকম যাচ্ছে, বস্তুটা ধরেন এইভাবে যাচ্ছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বস্তুর সঞ্চারপথটাকে কি বলি? এইখানে আমরা কি বলি ভাই, এটা হচ্ছে ওর সঞ্চারপথটা হচ্ছে সরল রেখা। এখানে আমরা কি বলি, ওর সঞ্চারপথটা হচ্ছে সরল রেখা। ঠিক আছে? তারপর ধরেন একটা বস্তু যাচ্ছে হচ্ছে এই রকম, এইভাবে যাচ্ছে, তাহলে ওর সঞ্চারপথ, ওর গতিপথ কি রকম, আমরা কি বলি? বৃত্ত বলি। ঠিক আছে? এখন কোন একটা সঞ্চারপথ যাচ্ছে হচ্ছে ধরেন এইভাবে, এটাকে আমরা কি বলি? উপবৃত্ত বলি। বৃত্তের কাছাকাছি, মানে একটু চ্যাপ্টা বৃত্ত, এটাকে আমরা উপবৃত্ত বলে থাকি। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমরা সরল রেখা চিনি, বৃত্ত চিনি, উপবৃত্ত এটাও দেখলাম। আর কি হইতে পারে? আর হইতে পারে একটা বস্তু এইভাবে যেতে পারে, এইটা হচ্ছে পরাবৃত্ত। এইভাবে যদি যায় সেটা হচ্ছে পরাবৃত্ত, ওয়াই এক্স। আবার এইভাবেও যেতে পারে, এইটাকেও আমরা পরাবৃত্ত বলে থাকি। আবার বস্তু এইভাবে যেতে পারে, এইটাকে বলা হয় অধিবৃত্ত। ঠিক আছে? আবার বস্তু চাইলে এইভাবেও যেতে পারে, এটা লাগবে না আমাদের, সো এটা বাদ দিয়ে দিই। ওকে, সো এর মধ্যে আমরা স্পেসিফিক্যালি এই জিনিসটাকে নিয়ে ইন্টারেস্টেড। এই পরাবৃত্তটার সমীকরণটা হয় হচ্ছে এই রকম, এইটা যেটা আসে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এইটা সমীকরণটা দেখতে এই রকম হয়। এটা সমীকরণটা দেখতে কি রকম হয়? এটা সমীকরণটা দেখতে হয় y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। জাস্ট সমীকরণটা আমাদের এটা শিখা লাগবে না, ইন্টার সেকেন্ড ইয়ারে ম্যাথের মধ্যে আমরা দেখব জাস্ট কোন সমীকরণের গ্রাফটা কি রকম আসে, আমরা একটু একটু করে শিখতেছি। এইটা সমীকরণটা কি রকম? এটা সমীকরণ হচ্ছে y ব্যস্তানুপাতিক x। এটা সমীকরণটা হচ্ছে দেখতে এইরকম হয়। আর আমরা কি দেখলাম?
সরলরেখার সমীকরণ কি হয়? y cos টু mx প্লাস c, এটাও সেম y cos টু mx প্লাস c। বৃত্তের সমীকরণ কি হয়? ওই যে x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, এটা হয় বৃত্তের সমীকরণ। উপবৃত্তেরটা এখন আপনারা বুঝবেন না, আপাতত বলি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা আসে উপবৃত্তের। সো আমরা এগুলো যত বড় হব আস্তে আস্তে জানবো। এখন বলবো ভাইয়া এত কিছু আমরা কেন শিখতেছি? তো ম্যাথের জিনিস। আপনি সরলরেখা শিখাইলেন, আপনি বৃত্ত বললেন, উপবৃত্ত বললেন, আপনি পরাবৃত্ত বললেন, পরাবৃত্তের দুই রকম হইতে পারে দেখাইলেন, অধিবৃত্ত বললেন, কেন? আপনাদেরকে একটু আপডেট করার জন্য। এটা তো একটা জিনিস অবশ্যই। সাথে আরেকটা জিনিস দেখেন, আমরা যে প্রাসের গতিপথটা পাইছি, আমাদের প্রাসের গতিপথটা আসলে কার সাথে মিলে? এটা কি সরল রেখা, নাকি এটা কি বৃত্ত, নাকি এটা কি উপবৃত্ত, নাকি অধিবৃত্ত, নাকি পরাবৃত্ত? এইটা আমরা একটু বুঝতে চাই, এবং সেই বুঝার আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই জিনিসটা লিখেছি। এখন দেখেন ভাইয়া, এই জায়গায় আমার আমার এই দুইটা টপিক, এই দুইটা জিনিস কিন্তু কি, এই দুইটা জিনিস হচ্ছে ধ্রুবক। আদিতে কত বেগে মারছেন এটা তো আর চেঞ্জ হবে না, আদিতে কত কোণে মারছেন এটা চেঞ্জ হবে না, তাহলে এই দুইটা জিনিস ধ্রুবক। তাহলে ওই হিসাব থেকে দেখেন এইটা বোঝা যায় কিনা। ভাই আমার tan থিটা নট এইটা একটা কনস্ট্যান্ট, tan থিটা নট এইটা একটা কনস্ট্যান্ট, আবার এখানে g ডিভাইডেড বাই টোটাল টুকু এইটা আরেকটা কনস্ট্যান্ট। কারণ এখানে জি একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক, ভি নট স্কয়ার ধ্রুবক, কজ স্কয়ার একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলে থাকি বি, আর এইটাকে আমরা বলে থাকি সি। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি? আমরা সমীকরণটা পাচ্ছি হচ্ছে y is equals to bx minus cx স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এখানে কি, এখানে বি ও সি ধ্রুবক, বি ও সি ধ্রুবক। তাহলে বলবেন ভাইয়া বি আর সি যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি পাই? আমরা পেলাম হচ্ছে পুরো ইকুয়েশনটা y is equals to bx minus cx স্কয়ার। এটা কিসের সমীকরণ? এইটা হচ্ছে পরাবৃত্ত, যেটার ইংলিশটা হচ্ছে প্যারাবোলা। পরাবৃত্ত এর সমীকরণ। তাহলে আমরা যে প্রাস নিয়ে কাজ করতেছি, যে প্রক্ষেপক বা প্রজেক্টাইল নিয়ে কাজ করছি, ওর সঞ্চার পথের ইকুয়েশনটা কিরকম আসছে? পরাবৃত্তের সমীকরণের সাথে মিলে গেছে। অতএব প্রাসের সঞ্চার পথ হলো, প্রাসের সঞ্চার পথ হলো পরাবৃত্ত, পরাবৃত্ত বা ইংলিশে প্যারাবোলা। ঠিক আছে? সঞ্চার পথ মানে কি? সে কিভাবে যাচ্ছে, তার যাওয়ার রাস্তাটা দেখতে কেমন। যেটা কি সোজা চলে যাচ্ছে, যদি সোজা যায় সরল রেখা। সে কি বা এভাবে বৃত্তের মতো যাচ্ছে, তাহলে সঞ্চার পথটা বৃত্ত। সে কি এই যে আমরা একটু আগে দেখছি না বিভিন্ন ধরনের, এই যে সে কি এইভাবে যাচ্ছে তাহলে পরাবৃত্ত, বা এইভাবে যাচ্ছে পরাবৃত্ত, সে এইভাবে বেঁকে যাচ্ছে তাহলে অধিবৃত্ত। সঞ্চার পথ মানে সে যে যাচ্ছে ওই পথটা দেখতে কি রকম, সেটাই সঞ্চার পথ। তো আমরা দেখলাম যে ইকুয়েশনটা কিরকম আসছে, ইকুয়েশনটা হচ্ছে এইরকম আসছে, আর পরাবৃত্তের সমীকরণ এরকম। এখন পরাবৃত্ত সমীকরণ চেনার উপায়, পরাবৃত্ত চেনার উপায়, পরাবৃত্ত সমীকরণ চেনার উপায়, এটা নিনজা টেকনিক, কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? এটা চুপি চুপি আমরা শিখে নিব, এটা চুপি চুপি আপনি শিখে নিবেন। ক্লাস আপনার নোট খাতার মধ্যে টুকটাক করে চুপি চুপি নোট করে নেবেন, এটা কাউকে শেয়ার করা যাবে না। এটা কি? y ও x এর মধ্যে যে কোনো একটির, যে কোনো একটির সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ঘাত 2 এবং অপরটির, এবং অপরটির সর্বোচ্চ ঘাত, অপরটির সর্বোচ্চ ঘাত 1 হলে তাকে পরাবৃত্ত সমীকরণ বলে।
তাহলে দেখেন আমাদের যে সমীকরণটা আসছিল, এই যে আমরা এত কষ্ট করে যে বের করছি এই ইকুয়েশনটা, এইখান থেকে আমরা কি দেখছি যে আমাদের এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 1 আর 2, তার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, আর ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 1। তাহলে এইখানে এই কথাটাই বলা হচ্ছে একজনের সর্বোচ্চ পাওয়ার 2, এটা ওয়াই এর হোক এক্স এর হোক, যে কোনো একজনের যদি সর্বোচ্চ পাওয়ার 2 হয়, অপরজনের যদি সর্বোচ্চ পাওয়ার 1 হয়, তাহলে এটাকে কি ধরনের সমীকরণ বলে? প্যারাবোলা সমীকরণ বলে। আমাদের তো এক্স্যাক্টলি সেটাই পাইছি, এই জন্য প্যারাবোলা সমীকরণ। এখন আমাদের আসলে কার উপর পাওয়ারটা 2, এক্স এর উপর পাওয়ারটা 2 নাকি ওয়াই এর উপর পাওয়ারটা 2? যদি এক্স এর উপর পাওয়ারটা 2 হয় তাহলে দেখতে কি রকম হয়? দেখেন যে এক্স এর উপর যদি পাওয়ারটা 2 হয় তাহলে হচ্ছে দেখতে এই রকম হয়, আর ওয়াই এর উপর পাওয়ারটা 2 হইলে দেখতে এই রকম হয়। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের সিনারিওটা কি রকম হয়, আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা আমাদের সরল রেখার সমীকরণটা দেখতে কি রকম এই সেই সবকিছু বের করলাম। এইবার আমরা ছোট্ট আরো দুই একটা টপিক বের করে তারপর ম্যাথে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন আমরা ছোট্ট আরো দুই একটা টপিক একটু বের করি। আচ্ছা, আমি একটা বস্তুকে ভি নট বেগে মারছি থিটা নট কোণে, কিন্তু বস্তু তো আর আমার কথা মতো যাবে না, কি হয়, সে এইভাবে যে ফেরত চলে আসে, সে এইভাবে যে ফেরত চলে আসে। তো আমাকে প্রথমত বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা ধরলাম এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা হচ্ছে আমরা ফার্স্টে বের করব। আচ্ছা বের করি, তাহলে এক নাম্বার আমাদের টার্গেট কি? এক নাম্বার টার্গেট হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত সেটা আমরা বের করব। ওকে, এখন দেখেন আমরা ভাইয়া এই জিনিসটা বলতে পারি কিনা, ওয়াই অক্ষে কাজ করি, ওয়াই অক্ষ বরাবর বস্তুটা উপরে উঠতে 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 একটা সর্বোচ্চ পয়েন্টে যাবে, তারপর কি আবার 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 নিচে চলে আসবে, তাই না? কারণ আমরা দেখেন এইখানে যখন বস্তুটা এইভাবে যাচ্ছে তার অর্থ কি, তার অর্থ ধরেন আমি একটা বস্তুকে এইভাবে ছুটছি, এইভাবে ছুটছি, তার মানে তার এই দিকে একটা বেগ আছে, এই দিকে একটা বেগ আছে, এই দিকের বেগটা অলওয়েজ সেম যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করেন এই দিকের বেগটা কি হচ্ছে, সোজা 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 এইভাবে যাচ্ছে। তো ওয়াই অক্ষর বেগটা কি হচ্ছে, সোজা যায় উপরে উঠে তারপর আবার নামা শুরু করে, এটা হচ্ছে ওয়াই অক্ষে ঘটে। আপনি যখন বলতেছেন ভাইয়া এই দিকে যাচ্ছে বস্তুটা, তার মানে এই দিকে কিছুটা গেছে, এই দিকে কিছুটা গেছে, তারপর আপনি বললেন ভাইয়া এইভাবে যাচ্ছে, তার মানে এই দিকে কিছুটা আছে, এই দিকে কিছুটা বেগ আছে, তারপর আপনি যখন এইভাবে বলতেছেন তার মানে এক্স অক্ষর বেগ আছে, ওয়াই অক্ষর বেগটা শূন্য হয়ে গেছে। যখন আপনি সর্বোচ্চ পয়েন্টে যান, এই ম্যাক্সিমাম পয়েন্টে সর্বোচ্চ বিন্দুতে, এই যে এই বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে আপনার যেটা হয় ভাইয়া ভি ওয়াইটা 0 হয়। কারণ যদি ওই বিন্দুতে ওয়াই অক্ষর বেগটা শূন্য না হইতো তাহলে তো সে আরেকটু উপরে চলে যেত, তখন কি হতো, সে আরেকটু উপরে চলে যেত। তাহলে যেহেতু সে আর উপরে যায় নাই, ওই পয়েন্ট পর্যন্ত হাইয়েস্ট গেছে, তার মানে কি ওই পয়েন্ট পর্যন্ত যেতে যেতে বেগটা ওয়াই অক্ষ বরাবর 0 হয়ে গেছে, টোটাল বেগটা 0 হয় নাই, কিন্তু এক্স অক্ষ যা ছিল তাই রয়ে গেছে। এই জন্য দেখেন এই বিন্দুতে বেগের দিকটা কোন দিকে, সোজা এই দিকে না, এই বিন্দুতে বেগটা কিরকম, স্পর্শক বরাবর সোজা এই দিকে, তার মানে এই পয়েন্টে টোটাল বেগটাই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই, ওয়াই অক্ষ বরাবর এই পয়েন্টে বেগটা হয়ে গেছে কত, 0। এখন দেখেন আমরা ওয়াই অক্ষ বরাবর একটু আগে বেগের সমীকরণ দেখছিলাম, ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি, তাই না? ওয়াই অক্ষ বেগের সমীকরণ আমরা দেখছিলাম ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি।
এটা ছিল কি ভি, এটা ছিল ইউ, এটা এ, এটা টি। তো এই আদি বেগটা তো ছিল উপরের দিকে, ত্বরণটা ছিল নিচের দিকে, তাই আমরা এইভাবে করছি, আদি বেগটা উপরের দিকে প্লাস, ত্বরণটা নিচের দিকে মাইনাস বসালাম। এখন দেখেন, এখন আমরা কি কাজ করব? এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ বিন্দুতে আমরা ভাইয়া কি পাই? আমরা vy ইকুয়ালস টু 0, তাই না? তাহলে তাহলে আমরা দেখেন আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়, 0 ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জিটি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, বা আমি পাচ্ছি টি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ঠিক আছে, আমি পেয়ে যাচ্ছি আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম, এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এই পুরো বিষয়টা ভাইয়া আরো একবার বলে, আমি যখন একটা বস্তুকে ছুঁড়ে মারছি, ও এভাবে যেতে যেতে একটা সময় যে সর্বোচ্চ পয়েন্টে উঠে তারপর আবার নিচে চলে আসে। এই প্রতিটা বিন্দুতেই তার এক্স অক্ষ বরাবর একটা বেগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা বেগ থাকবে। এই বিন্দুতে যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা বেগ থাকতো তাহলে তো সে আরো উপরে উঠতো। তাহলে সর্বোচ্চ বিন্দু মানে কি, এরপর আর উপরে উঠবে না, তাহলে ওই বিন্দুতে যে হচ্ছে আপনার ওয়াই অক্ষ বরাবর বেগটা শূন্য হয়ে গেছে, কারণ শূন্য না হইলে তো সে আরো উপরে চলে যেত। এই বিন্দুর পর থেকে অন্য যে কোনো বিন্দুতে ওয়াই অক্ষর বেগটা কি নিচের দিকে, তার মানে ওয়াই অক্ষর উপরে উঠতে 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 সর্বোচ্চ উচ্চতায় উঠে এখন আমি আবার নিচের দিকে নামা শুরু করছি, তার মানে ম্যাক্স পয়েন্টে, হাইস্ট পয়েন্টে ওয়াই অক্ষর বেগটা শূন্য হবে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। এইবার তাহলে আমরা একটু দেখি এরপরে এই কথাটা বোঝা যায় কিনা যে ভাইয়া আমি যদি আমার 2 নাম্বার টার্গেটটা চিন্তা করি, 2 নাম্বার টার্গেটটা কি, উড্ডয়ন কাল বা বিচরণ কাল, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, উড্ডয়ন কাল বা বিচরণ কাল, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখন দেখেন আমরা পুরো পথটা যে আবার মাটিতে ফেরত আসতে কতটুকু সময় লাগছে সেটাকে আমরা বিচরণ কাল ক্যাপিটাল টি বলি। এটা মানে কি, বস্তুটি নিক্ষেপণ বিন্দু থেকে উপরে যে আবার একই উচ্চতায় ফেরত আসতে, যে সময় লাগে। ঠিক আছে, সো বস্তুটাকে যেই পয়েন্ট থেকে নিক্ষেপ করছিলাম পুরাটা উপরে যে আবার একই হাইটে ফেরত আসছে, যে টাইমটা লাগে এটাকেই বিচরণ কাল বা উড্ডয়ন কাল বলা হয়। এখন দেখেন এটা কিভাবে বের করা যায়, এটা আমরা কিভাবে বের করব, এইটা বের করার সব থেকে ইজি সিস্টেম হচ্ছে ওই যে আমরা একটা সূত্র শিখছিলাম না ভাইয়া, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। ওয়াই অক্ষতে এই জিনিসটা কি হইতো ভাইয়া, ওয়াই অক্ষতে এই সূত্রটাতে এস হয়ে যেত কি ওয়াই, ইউ হয়ে যেত কত ভি নট সাইন থিটা নট ইন্টু টি, ত্বরণটা হইতো কি নেগেটিভ মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন দেখেন আপনি যদি যেই হাইট থেকে মারছেন পুরাটা উপরে যে যদি আবার একই হাইটে চলে আসে, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কত হবে, আমি আপনাদেরকে একটা ছোট্ট বোঝার সুবিধার্থে একটা জিনিস বলি। এই যে দেখেন এই জায়গাটার কথা মনে আছে, আমি যখন এই পয়েন্টে ছিলাম হাইট কত ছিল এইটুকু, ওয়াই ছিল এইটুকু, তো আমি যে আরেকটু সামনে আগাই তাহলে হাইটটা একটু কমবে, আগাইতে আগাইতে যখন আমি আগের পয়েন্টে ফেরত আসবো একই হাইটে ফেরত আসবো
ওয়াই অক্ষ এক্স্যাক্টলি অনেকে কমেন্ট করছে, অনেকে আমাকে অ্যান্সার দিছে 0 হবে, আরাফাত বলছে, শফিউল বলছে, তারপর হচ্ছে যে নাম কি অনেকগুলো নাম দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এই জিনিসটা হচ্ছে 0 হবে, এটা বোঝা যায়। আচ্ছা তাহলে আমরা এইখান থেকে যেই জায়গায় ছিলাম আমরা যদি আবারও ওই জায়গায় ফেরত যাই, সো আমি আগের পয়েন্টে যদি ফেরত আসি তাহলে এই বিন্দুতে বুঝতেছি ভাইয়া y ইকুয়ালস টু আসতেছে 0। তাহলে আমরা ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন 0 ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইন্টু টি। আমি একটা টি কমন নিলাম আর এখানে 0 বসাইলাম কেন, আমরা টোটাল টাইমটা হচ্ছে পাবো। আমাকে ইরফান বলছে, সঞ্জিদা বলছে, সালমান বলছে, মাইমুনা বলছে, আর অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে টি দিয়ে ভাগ যদি করে দিই তাহলে আমাদের আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হচ্ছে ভাইয়া ভি নট সাইন থিটা নট, বা আমি এভাবে বলতে পারি যে ভাই ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জিটি ইকুয়ালস টু 0। না এইখান থেকে আমার স্পেস খুব কমে গেছে, এখান থেকে আমি একটা কাজ করব। কাজটা কি, কাজটা হচ্ছে এই রকম, এই যে দেখছেন আমি জায়গা বানিয়ে নিলাম। এইবার আসেন, আর এটা কেমন লাগতেছে কেন, এই এবার মনে হয় সোজা হয়েছে। আচ্ছা সো এখন দেখেন এইখান থেকে ভাই আমরা কি করতে পারি, আমরা বলতে পারি হাফ জি টি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, বা যদি শুধু টি চাই, আচ্ছা যদি শুধু টি চাই সেটা আসলে কত, ভি নট সাইন থিটা নট, নিচের টুটা উপরে যাবে, দ্যাট মিনস 2 ভি নট সাইন থিটা নট, আর জিটা নিচে আসবে, ঠিক আছে। এবং এই টিটাকে আমরা কি বলি, এই টিটাকে আমরা উড্ডয়নকাল, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। উড্ডয়নকাল যেহেতু এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই তো আমরা উড্ডয়নকাল কত সেটা বের করে ফেললাম, উড্ডয়নকাল কত সেটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা আমরা যেটা করলাম প্রথমত এই y এর জায়গায় আগের হাইটে ফেরত আসলে y-টা তো 0 হয়ে যাবে, সো y এর জায়গায় যদি 0 বসাই তাহলে যে টাইমটা পাবো সেই টাইমটাকে আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল বলে থাকি। সো আমরা এখানে 0 বসালাম, এইখানে টি কমন নিলাম, টিটা 0 না যেহেতু, টি তো এইখান থেকে এখানে তো 0 সেকেন্ড আসেনি, এটা ভালো সময় লাগছে, আমি টি দিয়ে ভাগ করে ফেললাম, ব্র্যাকেটের ভিতরের অংশটুকু পড়ে থাকলো ইকুয়ালস টু 0। এখান থেকে জিটি হাফ জিটিকে এক পাশে রাখলাম, ভি নট সাইন থিটা নট কে আরেক পাশে নিলাম, তারপর শুধু টি রয়ে গেল। সো এই টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, কেন, কারণ এটা কনভেনশন যে টোটাল উড্ডয়নকালটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। সো কেউ যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে এইটাকে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, আপনি শুধু টি রাখেন সমস্যা নাই, এবং মাথায় জেনে রাখেন এই টিটাকে আসলে ক্যাপিটাল টি বলা হয়, উড্ডয়নকাল বলা হয়। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা যদি আরো একবার বলি, একটা বস্তুকে যেই হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে পুরাটা পথ ঘুরে সে একই হাইটে যদি ফেরত আসে, ওয়াই অক্ষ বরাবর সরণটা শূন্য হয়, কারণ কি ওয়াই অক্ষ মানে এক্স অক্ষ বরাবর আপনি অনেকটুকু চলে গেছেন, তো ওয়াই অক্ষ বরাবর আপনি কতটুকু উপরে উঠছেন, আপনি যেই হাইটে ছিলেন ওই হাইটে আছেন, ওয়াই অক্ষ বরাবর আপনি হচ্ছে 0 পরিমাণ উপরে আসছেন। সরণ মানে কিন্তু আপনি কতটুকু দূরত্ব পাড়িয়েছেন তা না, সরণ মানে আপনার ইনিশিয়ালি কতটুকু হাইটে ছিলেন এবং ফাইনালি কতটুকু হাইট আছেন, তাদের পার্থক্যই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। তো আপনি ইনিশিয়াল হাইট ফাইনাল হাইট সেম, তার মানে ওয়াই অক্ষ বরাবর আপনি উপরে উঠেন নাই নিচেও নামেন নাই, তার মানে সরণটা 0, ওইটা বসায় আমরা কাজ করছি, উড্ডয়নকাল পেয়ে গেছি। আচ্ছা এইবার আমরা যে কাজটা করব সেটা কি, সেটা আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। এইবার আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। আচ্ছা তো সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করব খেয়াল করেন, এই তো হচ্ছে আমার এক্স অক্ষ, এই আমার ওয়াই অক্ষ, আমি বস্তুকে নিক্ষেপ করছিলাম এইভাবে, এইভাবে বস্তুকে নিক্ষেপ করছিলাম, বেগটা ছিল হচ্ছে ভাইয়া ভি নট, অ্যাঙ্গেলটা ছিল থিটা নট, ফলে বস্তুটা কিভাবে গেছে, বস্তুটা এইভাবে চলে গেছে তাই না,
এইভাবে চলে গেছে। তো সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে, এটাই হচ্ছে এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এইচ মানে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এইবার খেয়াল করেন, আমরা এইটা বের করার জন্য যে টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমরা আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে বের করলাম যে আমরা 9-10 থেকে যে কমন সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখেন y অক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি, y অক্ষতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? y অক্ষ বরাবর বেগকে আমরা বলি হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। y অক্ষ বরাবর আদি বেগটা আমরা বের করেছি ভি নট সাইন থিটা নট, সেটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু ওয়াই। কেন? ত্বরণের জায়গায় কি মাইনাস জি বসে, কারণ আদি বেগটা উপরের দিকে, ত্বরণটা নিচের দিকে। সরণটাকে ওয়াই অক্ষর সরণটাকে আমরা কি বলি? ওয়াই বলি। আচ্ছা, এইবার আপনাদের কি ভাইয়া কারো মনে আছে আমরা একটু আগে একটা কাজ করছিলাম, বলছিলাম ভাইয়া এই সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই সেটা কত হয়? 0 হয়। সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াইটা 0 হয়, নাহলে তো আরো উপরে উঠতো। তার মানে ভি ওয়াই ইকুয়ালস টু 0 হলে যে সরণটা পাওয়া যায়, যে ওয়াইটা পাওয়া যায় সেটা কি? এইচ হবে। নাও তাহলে আমরা যদি ভি ওয়াই এর জায়গায় 0 বসাই, 0 স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2g, ওয়াই এর জায়গায় বসাবো এইচ, কারণ এইচ হইলেই ওয়াইটা যদি এইচ হয় তখনই বেগটা ওয়াই অক্ষে 0 হয়। তার মানে 2gh ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে এইখান থেকে ক্যাপিটাল এইচ আপনি পেয়ে যাবেন ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, ডিভাইডেড বাই 2g। এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা কত সেটার সমীকরণ, যেখানে ভি নট হচ্ছে আদি নিক্ষেপণ বেগ, থিটা নট তো আদি নিক্ষেপণ কোণ, জি হচ্ছে 9.8 অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। তাহলে পুরো জিনিসটা কিভাবে করলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2s অ্যাপ্লাই করছি। তারপর আমরা ওয়াই অক্ষের যদি চিন্তা করি, বেগটা হয়ে যাবে ভি ওয়াই, আদি বেগটা ভি নট সাইন থিটা নট, ত্বরণটা হচ্ছে মাইনাস জি নিচের দিকে, সরণটা হচ্ছে ওয়াই। এখন বলছি সর্বোচ্চ বিন্দুতে যে হাইটটা ওইটাই তো বের করতে হবে। সর্বোচ্চ বিন্দুতে গেলে ভিওয়াই কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো ভিওয়াই এর জায়গায় 0 বসাইছি, ওয়াই এর জায়গায় আমরা ক্যাপিটাল এইচ বসাইছি। এখান থেকে ক্যাপিটাল এইচ আসছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এই আমাদের আজকের ক্লাসের ইকুয়েশন প্রতিপাদন করা শেষ। আমি পুরো জিনিসটা একটা কুইকলি গো থ্রু করব, তারপর আমরা একটা বা দুইটা ম্যাথ দেখে ক্লাস শেষ করব। এবং এই একটা বা দুইটা ম্যাথ যারা বুঝে যাবেন, ভাইয়ের সাথে কষ্ট করে ক্লাসে থাকবেন, তাদের কাছে দেখবেন আজকের পড়াটা ভালো রিয়েলাইজেশন হবে যে হ্যাঁ আমি এইটুকু পারছি বা বুঝছি। ঠিক আছে? এবং আপনাদেরকে ছোট্ট কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা এটা ট্রাইও করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাইলে আমরা আমরা এবার একটু চলেন একটা ম্যাথ করব, বা আমরা হচ্ছে একটু পুরো জিনিসটা একটু সামারি করে নিই, হ্যাঁ, যে আমরা কি কি জিনিস দেখছি। সো প্রথমত আমরা দেখছি একটা বস্তু সে যখন এইভাবে নিক্ষেপ করা হয়, এক্স অক্ষ বরাবর আদিবেগ ভি নট কস থিটা নট, ওয়াই অক্ষর আদিবেগ ভি নট সাইন থিটা নট। আমরা এক্স অক্ষর বেগটা সবসময় সেম থাকে, কারণ কোনো ত্বরণ থাকে না, ওইটা ভি নট কস থিটা নট থাকে। ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা, এবং এক্স অক্ষর সরণ যেটা থাকে সেটা হচ্ছে ভি নট এস ইকুয়ালস টু ভিটির মতো, ভি এর জায়গায় জাস্ট আপনি এক্স অক্ষের বেগটা ভি নট কস থিটা নট, টাইমের জায়গায় টি বসাই দিলেই হয়ে যাবে। এবার ওয়াই অক্ষ বরাবর যখন আমি আসবো, ওয়াই অক্ষ বরাবর তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র, জাস্ট আমরা ভি মানে ইউ প্লাস এটি, ইউ এর জায়গায় কি বসাই? ভি নট সাইন থিটা নট, ত্বরণের জায়গায় মাইনাস জি বসাই। কেন? কারণ আদিবেগ যেদিকে, ত্বরণটা তার বিপরীত দিকে। তারপর কি আছে? ওয়াই অক্ষ সরণ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউ এর জায়গায় ভি নট সাইন থিটা নট, আর এ এর জায়গায় মাইনাস জি, এটা বসাইলেই শেষ। তারপর আমরা কি করছি? টাইমটাকে আমরা এক্স এর ইকুয়েশন থেকে বের করে ওয়াই এর মধ্যে বসায় একটা সঞ্চার পথের সমীকরণ বের করছি। এটা আপাতত মুখস্থ না রাখলেও হবে, আমরা করতে 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 এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা নট
মাইনাস gx স্কোয়ার বাই 2v নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এইটা মনে রাখতে পারলে আপনার জন্য সুবিধা, না মনে রাখতে পারলে সমস্যা নাই, প্রথম ক্লাস জাস্ট খাতায় থাকলেই হবে, কয়েকদিন করতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে। এবং আমরা দেখলাম এইটা আসলে কিসের সাথে সমীকরণ, এটা পরাবৃত্তের সাথে মিলে। পরাবৃত্ত জিনিসটা কি? পরাবৃত্ত জিনিসটা হচ্ছে যার একটা ঘাত হচ্ছে 1, সর্বোচ্চ ঘাত 1, এবং x আর y এর মধ্যে অপরটা সর্বোচ্চ ঘাত 2, ওইটা হচ্ছে পরাবৃত্ত। তো সঞ্চার পথটা পরাবৃত্ত। সঞ্চার পথ জিনিসটা হচ্ছে সে যখন যায় তার গতিপথটা দেখতে কেমন, সরল রেখা নাকি বৃত্ত নাকি সরল রেখা নাকি উপবৃত্ত নাকি হচ্ছে আপনার এই পরাবৃত্ত এইরকম বা এরকম নাকি অধিবৃত্ত, কি রকম হয় তার গতিপথটা দেখতে। তো আমরা দেখছি আমাদের গতিপথটা হয় হচ্ছে পরাবৃত্তের মতো। আমরা এটা পরবর্তীতে আরো গ্রাফটা দিয়ে নেক্সট ক্লাসে অ্যানিমেশন থেকে আরো ভালো করে বুঝবো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে সেটা আমরা বের করছি। ম্যাক্সিমাম পয়েন্টে ভি ওয়াইটা 0 হয়, এখান থেকে ম্যাক্সিমাম হাইট ওঠার টাইম বের করছি। আর পুরাটা যে আগেরটা যখন ফিরে আসবো তখন ওয়াই অক্ষে সরণটা 0 হয়, ওইখান থেকে উড্ডয়নকালটা বের করছি। খেয়াল করেন এখানে যেটা আসছে এটা কিন্তু তার দ্বিগুণ আসছে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে পুরা পথটা তার দ্বিগুণ সময় লাগে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ম্যাক্সিমাম হাইট থেকে আবার মাটিতে নামতে একই সময় লাগে। এরপর আরেকটা জিনিস দেখছি, সর্বোচ্চ উচ্চতা সেটার মান কত, ম্যাক্সিমাম হাইট আসছে, ওই পয়েন্টে বেগটা ওয়াই অক্ষে 0 ধরে আমরা পাইছি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। ওকে, এইবার চলেন আমরা একটা ম্যাথ সলভ করব। আমরা আমাদের আজকের দিনের প্রথম প্রবলেম সলভ করব। ওকে, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই রকম। আচ্ছা, একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এত বেগে ছোড়া হয়েছে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে বস্তুটি কত সময়ে সর্বোচ্চ উচ্চতায় উঠবে? কত সময়ে সর্বোচ্চ উচ্চতায় উঠবে? 2 নাম্বার, সর্বোচ্চ উচ্চতা কত? 2 নাম্বার, সর্বোচ্চ উচ্চতা কত? ঠিক আছে। 3 নাম্বার, উড্ডয়নকাল কত? 3 নাম্বার, উড্ডয়নকাল কত? আচ্ছা, এই তিনটা আগে করিনি, তারপর আমরা বাদ বাকি পার্ট গুলো দেখবো একটার পর একটা, 1 বাই 1। ঠিক আছে, তো চলেন প্রথম অংশটা আগে সলভ করি। 1 নাম্বার, সো বস্তুটা ম্যাক্সিমাম হাইট উঠতে কত সময় লাগে সেই টাইমটার আমরা সমীকরণ শিখছিলাম, ভি নট সাইন থিটা নট বাই জি। দেখেন আপনাদের খাতার মধ্যেই লেখা আছে, আপনাদের খাতার মধ্যেই এই সূত্রটা লেখা আছে। তো ভি নট কত? 20 ইন্টু সাইন থিটা নট, কত বেগে মারছি? 30 বেগে, সরি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিক্ষেপ করছি। জি কত? 9.8। তাহলে এখান থেকে আমরা টাইমটা পাবো। আমাকে টাইমটা কমেন্ট করে বলতে পারেন আপনারা, দেখি কে কে কমেন্ট করছে। 1.02 সেকেন্ড, সামিয়া, নূরা, মিজানুর আর অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ আপনাদেরকে। সো 20 সাইন 30 বাই 9.8, টাইমটা আসে এক্স্যাক্টলি ওরা যা বলছে 1.0204 এত সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, ডান হয়ে গেছে। এবার আসি আমরা 2 নাম্বারটায়। 2 নাম্বারে আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা কত, ম্যাক্সিমাম হাইট কত। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। দেখেন আপনাদের খাতার মধ্যেই কিন্তু এটা আছে, আপনাদের খাতার মধ্যেই লেখা আছে, দেখেন। সো আমার এখানে 20 স্কয়ার ইন্টু সাইন স্কয়ার, আদি কোণ কত? 30 ডিগ্রি,
ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে দেখি আমাদের কত আসে। তাহলে আমরা যেটা করতে পারি, ওকে, সো আমাদের চলে আসছে 5.102 মিটার। 5.102 মিটার। কার কার মিলছে? ওয়াও, অনেকের মিলছে। আবির, তারপর সানজিম, নিহাত, মিম্মা, নুরা, নিশাত, আফসোনা। ওকে, থ্যাংক ইউ আপনাদের সকলকে। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে উড্ডয়ন কাল কত। সো উড্ডয়ন কাল কিন্তু আমরা এমনিই বলতে পারি 2 ইন্টু এইটা, এভাবে বলতে পারি। দেখেন, তার মানে 2 ইন্টু 1.0204, তার মানে কি আসবে 2.0408 সেকেন্ড, এটা বলতে পারি। অর আমরা আরেকভাবে বের করতে পারি, t is equals to 2 v নট sin থিটা নট ডিভাইডেড বাই জি। যদি কেউ ডিরেক্টলি সূত্র দিয়ে করতে চান তাও দেখবেন সেম আসবে, 2.0408 এত সেকেন্ড। তাহলে আমরা এই 3টা প্রবলেম সলভ করে ফেললাম। এই 3টা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। ডান। আচ্ছা, এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই, হ্যাঁ, আরো 2টা পার্ট বাকি আছে অঙ্কের। তাহলে এবার আমরা কি করব? এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটুকুকে একটু ভাইয়া কপি করব। ঠিক আছে, এই যে কপি করে ফেললাম। এইখানে আমি এবার ইম্পোর্ট করব। ওকে, করলাম। এবার আমাদের এই কোশ্চেনের 3 নাম্বার পার্টটা আমরা দেখব। কোশ্চেনের 3 নাম্বার পার্টটা দেখব। কি বলবে? t is equals to 1.5 সেকেন্ড সময়ে বেগ নির্ণয় করো। বেগ, আচ্ছা 3 নাম্বার পর্যন্ত তো করছি, তো এটা 4 নাম্বার হবে। বেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাকে বলছে এত সেকেন্ড সময়ে বেগটা কত এটা নির্ণয় করতে। তাহলে চলেন আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নিই। এটা কিন্তু খুবই স্পেশাল, এই জন্য ক্লাসের শেষে, কারণ অনেকে ক্লাসের শেষে চলে যাবে, যারা থাকবে তারা এটা স্পেশাল গিফট পাবে। এই তো, এই জিনিসটা তারা শিখে যাবে। তাহলে দেখেন, এই বস্তুটা তো এইভাবে যাচ্ছে, তাই না? এইভাবে যাচ্ছে। আমরা দেখছিলাম 1.02 সেকেন্ডে সেখানে পৌঁছায় গেছিল, আর 2 পয়েন্ট সামথিং সেকেন্ডে সেখানে আসছে। তার মানে আমাদেরকে যেই মোমেন্টের কথা বলা আছে ওই মোমেন্টে সে এইরকম কোন একটা জায়গায় আছে। এইরকম কোন একটা জায়গায় যখন আছে, তার বেগটা কি এই বরাবর, তাই না? তার বেগটা এই দিক বরাবর। এখন তার বেগের 2টা কম্পোনেন্ট থাকবে। এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এটা ভি এক্স। ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এটা হচ্ছে ভি ওয়াই। তাহলে আমাদেরকে ভি এক্স ভি ওয়াই এটা বের করতে হবে। অর্থাৎ আমাদের সিনারিওটা হচ্ছে, এই দিক বরাবর তার বেগটা থাকবে ভি, এই দিক বরাবর তার বেগের একটা অংশ এক্স অক্ষ বরাবর অংশ, এই দিক বরাবর তার বেগের ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ, এই দুইটা মিলে ফাইনাল লব্ধিটা হচ্ছে ভি ওয়াই, এভাবে থাকবে। এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে ভি এক্স বের করব। ভি এক্স কি থাকে? সবসময় সেম থাকে, ভি নট কস থিটা নট। তাহলে আমাদের কত? 20, আদিবেগটা ছিল 20, অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 30। তাহলে এটা যদি করি আমাদের আসবে 10√3 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভি এক্স কত সেটা পেয়ে গেলাম, এক্স অক্ষ বরাবর আদিবেগ কত পেয়ে গেছি। এবার আসেন, মানে এক্স অক্ষ বরাবর আদিবেগ যা, প্রতিটা মুহূর্তে বেগটা। ওয়াই অক্ষ বরাবর যদি বেগ বের করতে হয় আমরা সূত্র জানি, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে আমরা যদি কাজ করি 20 সাইন 30 মাইনাস 9.8 ইন্টু টাইমটা কত? 1.5 সেকেন্ড। তাহলে এখানে এই দুটা করলে আসবে 10 মাইনাস 9.8 ইন্টু 1.5, 14.7। তার মানে আসতেছে Vy is equals to minus 4.7 মিটার পার সেকেন্ড। তাহলে Vy-টা নেগেটিভ আসলো। নেগেটিভ আসা মানে কি? নিচের দিকে কাজ করতেছে। পজিটিভ আসা মানে উপরের দিকে, নেগেটিভ আসা মানে নিচের দিকে। এবং আমরা তো জানি Vy-টা নিচের দিকে আসার কথা, কারণ সে এইভাবে যাচ্ছে।
কারণ প্রথম 1.02 সেকেন্ডে সে উপরে আছে, তারপর তো সে আস্তে আস্তে নিচের দিকে নামবে। নিচের দিকে যাওয়া মানে ওয়াই অক্ষে বেগটা নিচের দিকে হবে। তাহলে আমরা ভি ওয়াই এটার ভ্যালু পেয়ে গেছি। এটার ভ্যালু হচ্ছে আমাদের 4.7 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 10√3। আচ্ছা, তাহলে আমাদের টোটাল বেগ যদি কেউ বের করতে বলে ভাইয়া, এখন আমাদেরকে কেউ যদি টোটাল বেগ বের করতে বলে, নাও টোটাল বেগ আসলে কিভাবে বের হয়? এই বেগটা বের হয় হচ্ছে √vx² প্লাস vy²। কারণ যে আমরা দেখছি না যে যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশ থাকে, তাদের স্কোয়ার করে যোগ করলে, মানে তাদের স্কোয়ার করে যোগ করে রুট করলে কি হয়, আগের মেইন ভেক্টরটা পাওয়া যায়। বা আমরা এই জিনিসটা তো জানি, ধরেন এইখানে একটা ভেক্টর আছে পি, এইখানে একটা ভেক্টর আছে কিউ, তাদের লব্ধি যদি ভাইয়া আর হয়ে থাকে, লব্ধি যদি আর হয়, আর তাহলে কত হয়, √p² প্লাস q²। আমরা ভেক্টরে এই জিনিসটা দেখে আসছি। এখানে যেহেতু vx এবং vy পরস্পর লম্ব, তাহলে আমরা স্কোয়ার সমষ্টির রুটটা করলেই হয়ে যাবে। √vx² প্লাস vy², তাহলে কত থাকে, √10√3 সেটার স্কোয়ার প্লাস এখানে আমাদের কত আসছে, -4.7 সেটার স্কোয়ার। তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা 10√3 সেটার স্কোয়ার প্লাস 4.7 সেটার স্কোয়ার, তাহলে এখান থেকে দেখেন বেগ পেয়ে যাচ্ছি 17.9468 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1.5 সেকেন্ড পর তার বেগের মান হবে এত। দিকটাও কিন্তু বলতে হবে। থিটা, আমরা কত কোণে নামতেছি, মানে কত অ্যাঙ্গেলে, আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেলে সেটা বলে দিতে হবে। ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সেই নিচে একা থাকে, ভিএক্স এর সাথে উৎপন্ন কোণ নিচে ভিএক্স থাকবে, উপরে ভিওয়াই। তাহলে ট্যান ইনভার্স নিচে কি হবে 10√3, উপরে কি হবে 4.7। মাইনাসটা দেওয়া লাগবে না, কারণ আপনি তো দিকটা নিচের দিকে বুঝাই দিছেন। এইখান থেকে চলে আসে থিটা ইজ ইকুয়ালস টু, ওকে, থিটা চলে আসছে 15.18 ডিগ্রি। তাহলে আমরা কথাটাকে কিভাবে গুছাই লিখবো? আমরা কথাটাকে গুছাই লিখবো, অতএব বেগ আনুভূমিকের সাথে 15.18 ডিগ্রি কোণে নিচের দিকে কত মিটার পার সেকেন্ড, 17.94 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের উত্তর। এই পুরোটুকুই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। ঠিক আছে, এই পুরোটুকুই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা পুরো জিনিসটা যদি বলি, আমাদের মান আসছে কত, মান আসছে হচ্ছে 17.94 মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গেলটা হচ্ছে আনুভূমিকের সাথে নিচের দিকে কত কোণে, 15.18 ডিগ্রি কোণে। আমাকে যখন বলবে এই সময় বেগ বের করো, আমরা ফার্স্ট এক্স অক্ষর বেগ বের করব, ওয়াই অক্ষর বেগ বের করব, তারপর দুইটার স্কোয়ার রুট করে আমরা আলটিমেটলি ফাইনাল বেগটা বের করব, তারপর অ্যাঙ্গেলটা কত সেটা বের করব। এইটুকু কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানান তো ভাইয়া। আচ্ছা, ফার্স্টে তো ভি নট এর মান বের করেছেন। ফার্স্টে আমরা যেটা করেছি ভাইয়া, এক্স অক্ষ বরাবর ভি নট বের করছি, ঠিক আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর তো শুরুতে যে বেগ থাকে সবসময় একই বেগই থাকে, তাই এক্স অক্ষ শুরুতে যা অলওয়েজ তা। ওয়াই অক্ষ বরাবর সময়ের সাথে চেঞ্জ হয়, আমরা চেঞ্জ হয়ে এইটুকু আসছে, মাইনাস মানে নিচের দিকে আমরা এটা পাইলাম। তো চিত্রটার জন্য বেগটা নিচের দিকে রাখছি, মানটা বসাইছি, এটা বসাইছি, এক্স অক্ষে একটা মান আছে, ওয়াই অক্ষে একটা মান আছে, তাহলে টোটাল মানটা হচ্ছে √ এই দুটার স্কোয়ারের সমষ্টি করছি, 17 আসছে। অ্যাঙ্গেলটা বের করছি যার সাথে উৎপন্ন করছি নিচে একা, বের করছি 15 ডিগ্রি, 15.something ডিগ্রি। সো আমরা এখন কিন্তু নিচের দিকে মুখ করে আছে, তাই দেখেন এই কথা লিখেছি, বেগ আনুভূমিকের সাথে এত কোণে নিচের দিকে এত মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখনো কি শেষ হয়েছে?
এখনো শেষ হয় নাই, ঠিক আছে, তাও আমরা আপাতত আজকে এখানে ক্ষান্ত দিচ্ছি, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আপনাদেরকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা একটু তুলে আপনারা শেষ করতে পারবেন, সমস্যা নাই। এইটা একটা বস্তু, আচ্ছা হোমওয়ার্কটা হচ্ছে এরকম, যদিও এটা আমরা নেক্সট দিন শুরুতেই ম্যাথটা করব। একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে 25 মিটার পার সেকেন্ড বেগে 40 ডিগ্রি কোণে। এই বিল্ডিংটার হাইট হচ্ছে 300 মিটার, ঠিক আছে। তাহলে সে কি করবে? সে এইভাবে যে একটা সময় যে সে মাটিতে পড়বে, ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেন, কত সময় পর মাটিতে পড়বে? কত সময় পর মাটিতে পড়বে? 2 নাম্বার, কত বেগে মাটিকে আঘাত করবে? আর লাস্টের কোশ্চেন, এটা হচ্ছে একটা দালান বা বাড়ি, দালান হতে কত দূরত্বে, দালান হতে কত দূরত্বে মাটিকে আঘাত করবে? আমরা পুরো জিনিসটা বলি, এটা একটা বিল্ডিং 300 মিটার হাইটের, ওটা ছাদ থেকে এত বেগে এত কোণে বস্তু নিক্ষেপ করলে সেইভাবে যে মাটিতে পড়বে, কত সময় পর মাটিতে পড়বে, কত বেগে মাটিকে আঘাত করবে, এবং বিল্ডিং থেকে কত দূর যে মাটিকে আঘাত করবে, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসের শেষ দিকে চলে আসছি। সো আমরা যেখানে ছিলাম, আমরা পুরো ক্লাসটাতে অনেক অনেক কিছু শিখছি, অনেক অনেক কিছু শিখছি। সো আমরা আজকের ক্লাসে যারা মোটামুটি বুঝতে পারছি প্রাস জিনিসটা কি, তাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে কিছু সাজেশন। 1 নাম্বার কথা হচ্ছে পুরো ক্লাসটা আমরা সুন্দর করে নোট করব। 2 নাম্বার হচ্ছে আমরা একবার একটু ট্রাই করব, যেহেতু পূজার ছুটি আছে, সো একটু ট্রাই করব নিজে নিজে ভাইয়া যা যা করছি, যা সূত্র প্রতিপাদন করছি না দেখে মেমোরি থেকে একটু একবার আজকে রাতের মধ্যে এটা একটা নোট বা একটা রাফ খাতার মধ্যে লিখে ফেলার, সূত্রর ইকুয়েশন গুলো একটু মুখস্থ করার চেষ্টা করব। তারপর ভাইয়া যে ম্যাথ করে সেটা একটু ভালো করে বুঝবো, এবং এইটার উপর ভিত্তি করে হোমওয়ার্কটা করার ট্রাই করব। বইতে দেখবেন শাহজান তপন স্যার, ইসাক শাহ, শেরু স্যার, প্রত্যেক স্যারের বইতে প্রাস সংক্রান্ত অনেক ম্যাথ আছে। ওই ম্যাথগুলো 2-3টা এক্সাম্পল গুলা, বইয়ের এক্সাম্পল গুলো একটু ট্রাই করব। ভাইয়া পরের ক্লাস যেদিন হবে সেদিন আরো প্রচুর অঙ্ক করব, এখানে আরো অনেক সুন্দর করে জিনিসপাতি দেখব, তখন আপনার জন্য আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা প্রাসটা বুঝছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমাদেরকে শিখবো দিব্যতে জানাবেন প্রাস সংক্রান্ত আপনারা নতুন আজকে একটা টপিক শিখলেন, এই টপিকটা আপনারা কতটুকু ভালো ধরতে পারছেন। সো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পূজা ছুটির পর আবারও ইনশাআল্লাহ গতিবিদ্যার আরেকটা ক্লাসে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।